আচ্ছা, প্রথমে জিকেটা আমরা করে নিই, ঠিক আছে? তারপরে পরপর করবো আজকে। দেখো, জিকেটা আওয়াজ দেবে কোনো কিছু বুঝতে না পারলে। আচ্ছা, এটা কিন্তু নিউরিয়েটিক না, গতকাল বলছিলাম এটা কি মিউরিয়েটিক অ্যাসিড। কি অ্যাসিড? মিউরিয়েটিক অ্যাসিড বলছিলাম। তো আবার একবার ক্লিয়ার করে নেওয়া যাক, গতকাল যারা করেছিলে, মিউরিয়েটিক অ্যাসিড কাকে বলে? HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটাকে বলি। আর এই HCl কিন্তু মানুষের কি প্যানক্রিয়াসে থাকে, সামুদ্রিক অ্যাসিডও বলে একে। একদম সামুদ্রিক অ্যাসিডে বলে কালকে বলছিলাম। তো পাকস্থলীতে কিন্তু মানুষের পাকস্থলীতে কোন অ্যাসিড থাকে যদি পরীক্ষায় আসে, কি অ্যান্সার হবে? HCl হয়ে যাবে, তাই না? দেখো, এই যে সালফিউরিক অ্যাসিডকে কি বলা হয়? রসায়নের রাজা। H2SO4 H2SO4 সংকেত। আর রসায়নের রাজা যদি বলে কাকে বলে? সালফিউরিক অ্যাসিড। রসায়নের রাজা কিন্তু বলা হয় সালফিউরিক অ্যাসিডকে, এটা মাথায় রাখতে হবে। আর এইদিকে আছে নাইট্রিক অ্যাসিড, এর সংকেত পরীক্ষায় এসেছিল HNO3। খতরনাক একটা অ্যাসিড, তোমার হাতের উপরে পড়বে, ফুটো হয়ে বেরিয়ে চলে আসবে, এমন একটা অ্যাসিড। আর এই নাইট্রিক অ্যাসিডের কিন্তু মানে কি সোনার দোকানে কিন্তু পাওয়া যায় নাইট্রিক অ্যাসিডটা। হ্যাঁ, 3 আয়তন গাঢ় HCl আর 1 আয়তন গাঢ় HNO3 মিশিয়ে অ্যাকোয়ারিজিয়া যেটা তৈরি হয়। অ্যাকোয়ারিজিয়া কিন্তু পাওয়া যায়। এখানে একটা জিনিস তোমাকে, স্পর্শ পদ্ধতিতে কোন অ্যাসিড তৈরি করা হয়? নাইট্রিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড স্পর্শ পদ্ধতি। সালফিউরিক অ্যাসিড হচ্ছে স্পর্শ পদ্ধতি। আর একটা আছে কি, রিং পদ্ধতি বা রিং মেথড, বা যাকে বলে বলাই পরীক্ষার মাধ্যমে কি নাইট্রিক অ্যাসিড উৎপাদন করা হয়। এই দুটো কিন্তু পরীক্ষায় আসতে দেখা গেছে, ঠিক আছে? তাহলে কি কি মনে রাখতে হবে? এদের সংকেত মনে রাখতে হবে, স্পর্শ পদ্ধতিতে কোনটা, রিং পদ্ধতি বা বলাই পদ্ধতিতে কোনটা করা হয় থাকে, আর এদের যে উপনামগুলো আছে সেইগুলো কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। পরীক্ষা এখান থেকেই আসে কোশ্চেন। কল্পসূত্র গ্রন্থের রচয়িতাকে তো আমরা জানি যে, দেখো দুটো ভাগ ছিল। কি ভাগ ছিল? জৈনদের দুটো ভাগ ছিল। কি? জৈনদের দুটো ভাগ ছিল, একটা হচ্ছে শ্বেতম্বর আর দিগম্বর ছিল। এই শ্বেতম্বররা কি হতো? এক খণ্ড শ্বেতবস্ত্র পরিধান করতো, আর দিগম্বররা উলঙ্গ থাকতো, ঠিক আছে? তো শ্বেতম্বররা কোন সাইডে ছিল? শ্বেতম্বররা উত্তর সাইডে, আর দিগম্বররা দক্ষিণ সাইডে, তাই তো, ভারতের। যাই হোক, দুই সাইডে চলে যায়। আর এদের নেতা ছিল কে? ভদ্রবাহু আর কে? স্থূল ভদ্র। ব্যাস, এই দুজন নেতা ছিল। তাহলে শ্বেতম্বরদের নেতা কে ছিল? স্থূলভদ্র। আর ভদ্রবাহু ছিল দিগম্বরদের, এটা মাথায় রাখবে। আর এই কল্পসূত্র গ্রন্থের রচনা কে করেছিল? গতকাল বলছিলাম যে ভদ্রবাহু। তাহলে এই ভদ্রবাহু কল্পসূত্র গ্রন্থের লেখক। আর এই তাহলে বলা যেতে পারে যে কল্পসূত্রের কোন ধর্মগ্রন্থ? তুমি কখন অ্যান্সার দেবে কি? জৈন ধর্মগ্রন্থ। এগুলো কিন্তু পরীক্ষায় আসে। আচ্ছা, এই কল্পসূত্র কোন ভাষায় রচিত, বা জৈনদের ভাষা কি ছিল মনে আছে? আচ্ছা, বৌদ্ধদের ভাষা কি ছিল আগে শুনি আমরা। বৌদ্ধদের ভাষা কি ছিল? বৌদ্ধদের ভাষা ছিল পালি। বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ কি ছিল? ত্রিপিটক ছিল। ত্রিপিটকের কটা ত্রিপিটক ছিল? তিনটে ভাগ ছিল। কি কি ছিল? বিনয় পিটক, সূত্র পিটক আর অভিধর্ম পিটক, তাই তো। পালি ভাষায় রচিত ছিল। এগুলো একটু মাথায় রাখতে হবে। আর এই যে কল্পসূত্র, এটা কোন ভাষা ছিল, বা জৈনদের প্রধান ভাষা কি ছিল? প্রাকৃত বা আর্ধমাগধী। প্রাকৃতর আর এক নাম কি? আর্ধমাগধী বলা হয়। আর্ধমাগধী বা প্রাকৃত ভাষা কিন্তু ছিল জৈনদের ভাষা। জৈন ধর্মের প্রধান প্রচারক কে ছিলেন? সবাই আমরা জানি, মহাবীর। মহাবীর ছিলেন জৈন ধর্মের প্রধান প্রচারক। মহাবীরের জন্ম কোথায় হয়েছিল? কুন্দগ্রাম। আর মৃত্যু? পাবাপুরি। এগুলো একটু মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট চলে আসুক। হরপ্পা সভ্যতার লিপির নাম কি? তো আমি কালকে বলছিলাম ব্রুস্টোফেডান লিপি। 1 নম্বর ব্রুস্টোফেডান লিপি। 2 নম্বর কি বলেছিলাম? যুগ হিসাবে যদি দেয়, সেই যুগ হিসাবে একটা আসছে, আর সিন্ধু লিপি আসছে। অ্যান্সার এখানে সিন্ধু লিপি কারেক্ট অ্যান্সার। নেক্সট, অঙ্কে পরে আসছে। দেখো, কোন মৌলিক অধিকারটি শুধুমাত্র সংখ্যালঘু শ্রেণীর স্বার্থে প্রদত্ত হয়? সেটা আমরা কি জানি?
25 নম্বর ধারা থেকে সংস্কৃতি ও 28 নম্বর শিক্ষার ধারা, অধিকার। 25 থেকে 28 নম্বর ধারায় কি আছে? সংস্কৃতি ও শিক্ষার অধিকার, যেখানে সংখ্যালঘুদের কথা। 25 থেকে 28টা ধর্মীয় স্বাধীনতা আছে না? ধর্মীয় স্বাধীনতা, তাহলে আগের দিন কে বললো? ভুলভাল বললো। হ্যাঁ, 25 থেকে 28টা ধর্মীয় স্বাধীনতাটাই আছে। 25 থেকে 28 প্রথমে ধর্মীয়, তারপরে সাংস্কৃতিক। তাহলে কত হচ্ছে তাহলে? ওটা হচ্ছে 30, 29, 30 সংস্কৃতি 29, 30, শিক্ষার 29, 30 হচ্ছে সাংস্কৃতিক অধিকার, যেখানে বলা হচ্ছে কি অধিকার। সংস্কৃতি, প্রত্যেকের সংস্কৃতি ও শিক্ষার যে অধিকারটা আছে, সংখ্যালঘু শ্রেণী যারা আছে তাদের স্বার্থে অ্যাকচুয়ালি এটা করা হয়েছিল। দেখো, O2 O3 পরস্পরের কি অ্যালোট্রপ বা রূপভেদ, বাংলায় কি বলে? অ্যালোট্রপ বা রূপভেদ। O2, দেখো ও এরই রূপভেদ হচ্ছে একটা O2 আর একটা O3, ঠিক আছে? তাহলে এটা হয়ে যাচ্ছে কি অ্যালোট্রপ বা রূপভেদ। যেমন কি কার্বনের রূপভেদ কিরকম হয়? তাহলে গ্রাফাইট, যদি পরীক্ষা আছে, গ্রাফাইট আর হিরে এগুলো কি পরস্পর রূপভেদ, কার্বনের রূপভেদ বা রূপভেদ। অ্যালোট্রপ, ঠিক আছে? মাথায় রাখবে। আর আইসোটোপ, আইসোমার, আইসোবার তোমরা জানো। সম্প্রতি লোকপালের চেয়ারম্যান হিসাবে কোন ব্যক্তিকে নিযুক্ত করা হলো? লোকপালের চেয়ারম্যান হিসাবে কে নিযুক্ত হয়েছে? অজয় মানিক্কারা খানবিলকার, বা এরকম থাকতে পারে AM খানবিলকার বা অজয় মানিক্কারাও খানবিলকার। আর প্রথম লোকপাল কে ছিল? পিনাকি চন্দ্র ঘোষ। চন্দ্র ঘোষ ছিল প্রথম লোকপাল, ঠিক আছে? এটাও একটু মাথায় রাখতে হবে। তারপর দেখো রয়েছে যে কি রঘুবংশম কে রচনা করেন? কি রয়েছে? রঘুবংশম, কালিদাস। তারপরে ঋতু সংহার, আর নাম বলো, আর বলো। অভিজ্ঞান শকুন্তলা, মালবিক কুমার সম্ভবম। কুমার সম্ভবম, অভিজ্ঞান শকুন্তলম, এগুলো কার লেখা? এগুলো কিন্তু লেখা হচ্ছে কালিদাসের লেখা। নেক্সট, মোট জাতীয় উৎপাদন, কালকে এক্সাম্পল দিয়ে বুঝিয়েছিলাম। মোট জাতীয় উৎপাদন মানে কি বলেছিলাম? আমাদের দেশের যে মোট উৎপাদন আছে অভ্যন্তরে, সেই উৎপাদন এবং বিদেশ থেকে যে টাকাটা আসছে, যে টাকাটা আসছে, তার যে হিসাব, টোটাল হিসাব, সেটাকে আমরা বলবো কি? মোট জাতীয় উৎপাদন। অপশন নাম্বার এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট জিকে কি দেখতে পাচ্ছি? ঝিলাম নদীর তীরে কোন শহরটি অবস্থিত? তো নদী তীরবর্তী শহর প্রায়ই পরীক্ষায় আসে। অ্যান্সার হয়ে যাবে কি? শ্রীনগর হচ্ছে নদী তীরবর্তী শহর, এখানে শ্রীনগর, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবার দেখো, যদি বলি অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত? অযোধ্যা সরয়ূ নদীর তীরে অবস্থিত। যদি বলি লুধিয়ানা কোন নদীর তীরে অবস্থিত? লুধিয়ানা শহরদ্বীপের তীরে অবস্থিত। আচ্ছা, যদি বলি কটক শহরটি কোন নদীর তীরে অবস্থিত? মহানদীর তীরে অবস্থিত। আমাদের কলকাতা সিটি কোন নদীর তীরে অবস্থিত? হুগলি রিভারের নিচে নদীর তীরে অবস্থিত, তাই তো? তারপরে আমি যদি বলি ভাগলপুর, বিহারের ভাগলপুর, বিহার আসছে মানে নদী কি? গঙ্গা। বিহারের ভাগলপুর, তাহলে হয়ে যাচ্ছে গঙ্গা। আচ্ছা, যমুনার তীরে অবস্থিত শহরগুলোর নাম কি? দিল্লি, আগ্রা, আর মথুরা, ঠিক আছে? দিল্লি, আগ্রা, মথুরা, এগুলো সব কোন নদীর তীরে অবস্থিত? যমুনা নদীর তীরে। হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত? হায়দ্রাবাদ মুসি নদীর তীরে অবস্থিত। এইগুলো কিন্তু পরীক্ষায় আসবে, মাথা ঠান্ডা করে মনে রাখতে হবে। আচ্ছা, জব্বলপুর কোন নদীর তীরে অবস্থিত? নর্মদা। মাথায় রাখতে হবে যে মধ্যপ্রদেশ, জব্বলপুর মানে। তাহলে মধ্যপ্রদেশে কোন নদী প্রধান? নর্মদা নদী, এইভাবে মনে রাখা যায়। গোয়ার রাজধানীর নাম কি? পানাজি কোন নদীর তীরে অবস্থিত? গোয়ার একমাত্র নদী মান্ডবী। গোয়ায় একটাই নদী আছে, এটা কি? মান্ডবী। তাহলে ওটাই অ্যান্সার হবে। এইভাবে মনে রাখা যায় যে কোন রাজ্য দিয়ে কোন নদী বয়ে গেছে, তার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা অ্যান্সারটা ইজিলি করতে পারি। নেক্সট দেখে দাও, তারপরে কি বলছে। ইংলিশটা করে দেওয়া যাক। এ 4 ফুটের অ্যানিমাল কি হয়ে যাবে অ্যান্সার?
কালকে বলেছিলাম Quadrupt. এ ফোর ফুটের অ্যানিমাল হচ্ছে কি কোয়াড্রাপ্ট, চতুষ্পদী। আর বাইপেড মানে কি বলেছিলাম? দ্বিপদী মানুষ। দ্বিপদী। আর ম্যামাল মানে কি? স্তন্যপায়ী, যারা স্তন্যপায়ী। মায়ের দুধ খেয়ে বড় হয়, তাই তো? অ্যাম্ফিবিয়াস মানে উভচর। হ্যাঁ, অ্যাম্ফিবিয়াস মানে উভচর। অ্যাম্ফিবিয়াস মানে হচ্ছে উভচর। আর রেপটাইল মানে সরীসৃপ, যা সরীসৃপ। বুকে হেঁটে চলে। কি বুকে হেঁটে চলে। বুকের উপর প্রেসার দিয়ে যারা চলে, যেমন সাপ, গিরগিটি, টিকটিকি, হ্যাঁ, দে আর কল্ড রেপটাইলস। তারপর আ গ্রুপ অফ ফিশকে আমরা কি বলি? এটা কি জানি আমরা? স্কুল। তাহলে এখানে বলো কি স্কুল, আই স্কুল অফ ফিশ, স্কুল অফ ফিশ, এক ঝাঁক মাছ। আর এখানে ট্রুপ দিয়ে কালকে বলেছিলাম, ট্রুপ দিয়ে দুটো হয়, একটা হচ্ছে এইখানে যে ট্রুপ রয়েছে সেই ট্রুপ, আর একটা আছে TROUP ট্রুপ, বলে কি আর ট্রুপ অফ সোলজার, এ ট্রুপ অফ সোলজার। আর একটা আছে ট্রুপ অফ কি ডান্সার। তো বানানের খেল আছে এখানে, একটু স্পেলিং এর ব্যাপারটা কিন্তু থেকে যাচ্ছে। বাঞ্চ কি? তোমরা দেখতে পাও না যে রেকর্ডিংটা হয়? দেখা যায় কি? দেখা যায় না, না? কোথা থেকে অফ করে দিচ্ছে কি জানি, এক জ্বালা। যাই হোক, জিকে গুলো তো না হলে ইংলিশটা অন্তত বলে যায়, বুঝলে? আরেকবার রিপিট হয়ে যাক, তোমাদের মুখস্থ হয়ে যাবে। তাহলে এ ফোর ফুটেড অ্যানিমাল মানে কি বুঝলাম আমরা? কোয়াড্রাপ্ট বুঝলাম। কোয়াড্রাপ্ট মানে চতুষ্পদী, বাইপেড মানে দ্বিপদী, ম্যামাল মানে স্তন্যপায়ী, আর অ্যাম্ফিবিয়ান মানে কি হয়ে যায়? উভচর। আর রেপটাইল মানে সরীসৃপ, যারা বুকে হেঁটে চলে। তারপর দেখ, আর গ্রুপ অফ ফিশ কি বলে? স্কুল বলে। এই স্কুল অফ ফিশ মানে এক ঝাঁক মাছ। আর এই ট্রুপ মানে কি? সোলজারদের দল। আর একটা ট্রুপ আছে TROUP, সেটা হচ্ছে ডান্সারদের দল। ঠিক আছে, নেক্সট দেখে নিতে পারে কি আমরা, যে কি ওয়ান হু টক ওয়ান সেলফ, যে নিজের সঙ্গেই কথা দেখে আমরা সোলিলোকুইস্ট বলি। আর এই সোমনিলোকুইস্ট মানে কি? রাতে যে ঘুমের ঘরে কথা বলে। কিন্তু এখানে অ্যান্সার অপশন এ। ঠিক আছে, আমি ইংলিশগুলো চর্চা করে দিচ্ছি। দেখো, যারা ক্লাস করো তাদের বাদ যাবে না, রেকর্ডিং মাঝে মধ্যে হয়। তো এখানে দেখো করেছি ইলেটেড মানে খুবই অ্যামিউজ, সে খুব এক্সট্যাসিক আছে, মানে কি আনন্দিত আছে, সে কোনো একটা বিষয় নিয়ে সারপ্রাইজড হয়েছে, আনন্দিত হয়েছে। তাই ইলেটেড মানে তাই হয়, এখানে অপোজিট মিনিং চেয়ে তাই ডিপ্রেসড হয়ে যাবে। তারপর দেখো কার্টেল মানে খণ্ডন করা, মানে কি সিজ করা, কাউকে তুমি বন্ধ করে দিলে, রেস্ট্রিক্ট করে দিলে তাকে, বা ডেভিট করে দিলে, এক জায়গায় রয়েছে তাকে তুমি ডেভিয়েট করলে, না আর করা যাবে না, স্টপ রাখো এইখানে। তার মানে উত্তরে অপোজিট আসবে অ্যাম্পলিফাই, মানে 12 ভাগ দিলে তুমি আরো করো ভাই। নেক্সট দেখো, জিকেটা তোমরা তো পড়ে নেবে, কিন্তু আমি ইংলিশটা জাস্ট তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করছি। দেখো, এখানে বলছে কি ইডিয়ামস থেকে এসছে টেক এ টোল, কাউকে তুমি টোল নিচ্ছ, টোল নিয়ে তুমি তাকে কিছু ক্ষতি করে দিচ্ছ, তাই টু হার্ম আর ড্যামেজ। একজন গাড়ি ড্রাইভার যাচ্ছে, তার কাছে কোনো টাকা পয়সা নেই, গরিব দুস্থ, তুমি তার কাছে জোর করে টাকা নিচ্ছ, টোল নিচ্ছ, তার মানে তার ক্ষতি হতে পারে। তার মানে কি? টু হার্ম ওয়ার ড্যামেজ, এটার মানে। টু লায়ন শেয়ার মানে ম্যাক্সিমাম সেটা, লায়ন শেয়ার মানে কি? দেখো, একটা বন জঙ্গলে একটা লায়নের এরিয়াটাই ম্যাক্সিমাম লায়নের এরিয়া থাকে, তাই না? তাই কি দা লার্জেস্ট অফ পোর্শন হয়ে যাবে অ্যান্সার। কলাপন মানে কি হয়? কলাপন একটা ফ্রেজাল ভার্ব থেকে এসছে। কলাপন মানে কি? কাউকে ডেকে পাঠানো বা অর্ডার করা বা আদেশ দেওয়া। টু অর্ডার, কাউকে ডেকে পাঠাচ্ছ মানে কি? তাকে আদেশ করছো যে ওকে ডেকে নিয়ে, বা আদেশ করা, টু অর্ডার করা, আদেশ করা। আর এখানে আছে কল আপ মানে কি বললাম? কল আপ মানে কি বললাম? রিমেম্বার বা রিকালেক্ট, স্মরণ করা অর্থ। ঠিক আছে, আর তারপর দেখো, সীতা অ্যান্ড মিনা কোয়ারেল ড্যাশ দেমসেল, তো দুইজনের মধ্যে বলছে বিটুইন করবো, আর অনেকের মধ্যে বললে অ্যামং করতাম। রাম ওয়াজ গুড, গুডের পরে অলওয়েজ কি বসে বললাম? অ্যাড বসে। রাম ওয়াজ গুড অ্যাট কেমিস্ট্রি, দেখো নিজেরা মনে মনে বলবে। এই ছিল তোমার ইংলিশ গুলো। ঠিক আছে, এবার আমরা লাস্টের দিক দিয়ে অঙ্ক করতে যাই, প্রথম দিকে করেছিলাম আগের দিন। যাই হোক, আচ্ছা, প্রশ্ন চিহ্ন স্থানে কোনটি বুঝবে? স্পিডে বলবে, তোমরা সহযোগিতা করলে তবে স্পিডে হবে। বলো, রিজনিংটা বলো কি হবে? অপশন ডি। অপশন ডি কি করে এলো ডি? দেখো, একটা সিম্পল লজিক বুঝবে তোমরা। হ্যাঁ, দেখো, দেখো সি, তো দেখো CDHI IJJK, ঠিক আছে, দেখো এখানে দেখো কি রয়েছে, এখানে আমরা এটা বুঝতে পারছি না কি হতে পারে, কিন্তু এটা আমরা বুঝতে পারছি। দেখো, পির পরে আর এসছে, আর এর পরে ডব্লিউ এস, তাহলে কত ঘর গ্যাপ আছে? উল্টো দিকে যদি দেখতে দেখতে যাই, এম মানে কত? এম মানে 13, আর আর মানে কত?
18, তাহলে 5 গ্যাপ। তারপর ডব্লিউ মানে কত? 23, তাহলে 5 করে গ্যাপ আছে। 5 করে গ্যাপ বুঝে গেলাম। তাহলে সি মানে 3, 3-এর পরে এদিকে যাচ্ছি, 3-এর পরে তাহলে 5 যোগ করলে কত হচ্ছে? 8, 8, 8 মানে এইচ দিয়ে শুরু। তো একটা মাত্র অপশনে এইচ আছে, তো এটাই অ্যান্সার, আর দেখার দরকার হয় না আমার। বোঝা গেল? আমি এই দিক দিয়ে দেখতে গেলাম, তাহলে আমার সুবিধা হয়ে গেল, তাহলে আর কিন্তু আমার দেখার প্রয়োজন মনে করলাম না। করা মানেই বোকামি হয়ে যাবে তখন। কারণ আমি দেখে নিলাম যে প্রত্যেকটা একটা সিম্পল লজিক দেখলে বুঝতে পারছি যে এখানে কে আছে, এখানে আছে। প্রথমটা দেখলেও বোঝা যাচ্ছে যে প্রথমটা এল আছে, এল আছে, তাহলে আমি প্রথমটা দেখতে যাচ্ছি না, কিন্তু আমি খেয়াল করে দেখলাম যে লাস্টের অক্ষরগুলো প্রত্যেকটা আলাদা আছে, তাহলে আমি লাস্টেরটা দেখে করলাম। ঠিক আছে, দেখো এখানে প্রশ্ন দেওয়া ভেন ডায়াগ্রামটি যেই সমস্ত ছাত্রদের দেখানো হয়েছে যা 3টি খেলা MNL এ অংশগ্রহণ করে, তাহলে সেই সমস্ত ছাত্রদের সংখ্যা কত যারা অন্ততপক্ষে 2টি খেলায় অংশ নেয়? তার মানে 2টি খেলায় অংশ নিয়েছি, যে কোনো দুটো খেলায়, 2টি খেলায় অংশ নিয়েছি। দেখো এই যদি একটা গোলটা কাটি, আর এই একটা খেলা, দুটো খেলা করলাম যখনই, তখনই দেখতে পেলাম যে এই খেলা এ একা পড়ে যাচ্ছে, তাহলে এটা একা খেলছে, একটা মানে শুধু এম ম্যাচ খেলছে, আর এ শুধু এন ম্যাচ, তাহলে এইটা নিতে পারবো না। তারপরে তারপরে দেখো এইখানে যখন দেখছি, তখন দেখতে পাচ্ছি কি যে এই খেলাটা এ একা খেলছে, তাই বলছে সেই সমস্ত ছাত্রের সংখ্যা কত যারা অন্ততপক্ষে 2টি খেলায় অংশ নেয়। তো কত হলো? টোটাল যোগ করলে কত হচ্ছে? 12 যোগ করলে 8 প্লাস 6 প্লাস 9 প্লাস 7, যেগুলো পড়ে আছে এগুলো অ্যান্সার, যোগ করলে কত হচ্ছে? 30, তাহলে এটাই অ্যান্সার। 28 হয় 14, 14 আর 9 আর 7 16, 16 আর 14 30, অপশন সি হয়ে যায়, বি হবে অ্যান্সার। ঠিক আছে, সোজা আছে। আচ্ছা, 50-কে এমন দুটি অংশে ভাগ করো যে অনন্যকের যোগফল 12। আচ্ছা, অনন্যকের যোগফল 12 মানে কি? যদি সংখ্যাটা হয় কি 1 বাই সামথিং হচ্ছে, আর কি 1 বাই সামথিং, তার মানে এই দুটো এলসিএম হবে, আর এদের এলসিএমটা দিয়ে দিয়েছে কত? 12 দিয়ে দিয়েছে। তার মানে কি 12 দিয়ে ভাগ যাবে কাদের এলসিএম, সেটাই অ্যান্সার। যে সংখ্যা দুটোর এলসিএম 12 দিয়ে ভাগ যাবে, তার মানে দেখো 15/10 মানে কি, এদের এলসিএম কত? এদের এলসিএম 30, তো এটা তো 12 দিয়ে ভাগ যাবে না, তো এটা অ্যান্সার হবে না। 25 আর 20 100, তো এটা তো যাবে না। 25 আর 30 কত হয়? অনেক বেশি, কত? 150, কোথায়? 150, তাহলে দেখো এটাও 12 দিয়ে যাবে না, তাহলে একমাত্র এইটা দেখো এদের এলসিএম কত হয়? 60, এটাই 12 দিয়ে যাবে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো আমার কথা কি বলতে চাইছি? তাই নাকি? তাহলে দেখো বাহ, 50-কে এমন দুটি অংশ ভাগ, দুটো খণ্ডে ভাগ করো। 15 আর 10 50 হচ্ছে না, এটা অ্যান্সার হচ্ছে না। 25 আর 20 50 হয় না। 30 আর 25 55, এটাও হয় না। একমাত্র এটাই দেখো যোগ করলে 30 আর 20 হচ্ছে, বা আমরা যদি দেখি অনন্যক মানে 1/30 প্লাস 1/20, এলসিএম করলে কত হচ্ছে? এখানে আসছে 5, আর এদের এলসিএম হচ্ছে 60। দেখো 60 এলসিএম ডাইরেক্ট করে দিলাম, কিন্তু 5/60 কাটাকুটি করলে 1/12 আসবে। তাই বললাম এই 12 দিয়ে দেখতে হবে যে কোন, এখানে অনেক সময় পরীক্ষার সময় একই দিয়ে দেবে তোমাকে, কিন্তু এখানে দেয়নি, হয়তো যোগফলটা সেম দিয়ে দেয়, তোমাকে বুঝতে হবে যে 12 দিয়ে ভাগ যাচ্ছে কোনটা, একমাত্র যে কোনো দুটো শর্তে তোমার খেলে যাবে। ঠিক আছে, তাহলে কোন এলসিএমটা 12 দিয়ে ভাগবে? কেন এলসিএম? এই যে এটাই তো অনন্য থাকবে, একটু মাথা ঠান্ডা করে বোঝো, সোজা আছে। আর নিম্নলিখিত শব্দগুলি অভিধানের নিয়ম অনুসারে সাজাও। অভিধান মানে কি? ডিকশনারি অনুযায়ী ABCD, যেটা আগে পড়েছো। আচ্ছা, এটা এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, তোমাদের এর আগে অনেকবার করেছি, সেম কোশ্চেন চলে এসছে। প্রত্যেকটা দেখো এপি কমন আছে। কি কমন আছে? ইপিআই। তাহলে ইপিআই নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, তারপরটা নিয়ে মাথা ব্যথা হবে। এর ভিতরে কোনটা তুমি প্রথমে পড়ছো? টি পড়ছো, আই পড়ছো, জি পড়ছো? অপশন 3 আগে পড়ছি। বেশ, অপশন 3 আগে পড়ছি, তারপরে কি পড়বো? আই আগে পড়বো, তারপরে এল, এল আগে পড়ছি 5, তাহলে এটা হয়ে গেল, এটা হয়ে গেল, এটা হয়ে গেল। আর এই দুটোর মধ্যে কোনটা? এটাতেও টি আছে, এটাতেও টি আছে, টি নিয়ে কোনো কাজ নেই। এবারে এ আছে এখানে, ও আছে এখানে, তাহলে এ আগে না ও আগে? এটা আগে, তাহলে কোন অপশনে রয়েছে এটা? 3-2, 3-2 একমাত্র একটা অপশনে ছিল, তাহলে আর দেখার দরকার না, অপশন বি হয়ে যাবে অ্যান্সার। 3-5 ছিল, 3-এর পরে
আচ্ছা এখানে আই ছিল, এরও আই ছিল, এল এপিসোড, আচ্ছা এটা তো হবেই না, আচ্ছা হ্যাঁ 3 5 হবে, এটা হবে না, 5 হবে, এখানে এল আছে, এটা এস আসতো, এস তো সবার পরে হবে, না না সবার পরে না, টি আছে, টির আগে হবে, ঠিক আছে। তাহলে 3-এর পরে 5 কোনটাই আছে, 3-এর পরে 5 একটা অপশনই আছে, অপশন সি, ঠিকই বলেছি। আচ্ছা আমি এভিতে আইটা বাদ চলে গেছে না, ঠিক আছে। নিজের পদার্থ সিরিজে তোমাদের কলম দিয়ে করবে আরো সুবিধা হবে, এটা তো উপর দিয়ে চলে যাচ্ছে, বুঝতে যাচ্ছে না, যাই হোক। নিচে পদার্থ সিরিজে যে সংখ্যাটি নেই সেটি কি, কোনটা নেই? 3 5 6 কত হচ্ছে দেখো, 3 আর 2 5, 5 আর আগে 6, ডাবল ডাবল সিরিজ খেয়াল করলে দেখতে পারো কি আসছে। দেখো 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 24 দুগুণে যা ছিল তাই, তাহলে একটা গ্যাপ করে গেল। তাহলে এখানে দেখো 7 5 12, 12 7 19, 19 7 26, তাই 7 করে একটা ডাবল সিরিজের অঙ্ক, তাহলে এখানে কত হবে, নিশ্চয়ই 19 ছিল এখানে, বোঝা গেল? ডাবল সিরিজ বলে এটা, এটা কি বলে? ডাবল সিরিজ। আমি তো দেখেই বললাম এটা ডাবল সিরিজ আছে, ক্লিয়ার হলো? নেক্সট, এটা তো করিয়ে দিলাম, তারপর জিকেটা হয়ে গেছে। কোনো বস্তুর দাম বেড়ে গেলে যদি বেশি পরিমাণ লোক সেটি ক্রয় করে, তাহলে ওই ধরনের দ্রব্য কি বলে? গিফেন, গিফেন। আচ্ছা এটা বিসিএস এর থেকে দেওয়া, ঠিক আছে। কোনো বস্তুর দাম বেড়ে গেলে যদি বেশি পরিমাণ লোক সেটি ক্রয় করে, এই ধরনের দ্রব্য কি বলা হয়? গিফেন গুডস বলা হয়। এই ক্ষেত্রে একটা ডায়াগ্রাম আসে, জানো তো? তোমরা জানো কি জানি না এগুলো, এই ডায়াগ্রামটা এরকম হয়ে যায়। তার মানে কি, এখানে কি ডিমান্ড বেশি হয়, কি হয়? ডিমান্ড বেশি হয়, দ্রব্যের যোগান কম হয়, তখন সেটা গিফেন গুডস হিসেবে কাজ করে। যাই হোক, ওদিকে আমি যাচ্ছি না, অতটা ডিপলি পরীক্ষা আসে না। হ্যাঁ, ইসেনশিয়াল না, এসেনশিয়াল। এসেনশিয়াল মানে তোমার যেটা প্রয়োজন, এসেনশিয়াল মাস লাগবেই, যেমন একটা বাচ্চার দুধ, এটা তোমার এসেনশিয়াল, মানে এসেনশিয়াল কমোডিটিস, সেটাই হচ্ছে এসেনশিয়াল গুডস, মানে কি তোমার প্রয়োজনীয় দ্রব্যাদি। ক্যাপিটাল গুডস মানে কি? ক্যাপিটাল গুডস কোনগুলোকে বলে জানো তো? যেমন ল্যান্ড, ল্যান্ড হচ্ছে ক্যাপিটাল গুড, ল্যান্ড মানে জমি, তারপর হচ্ছে মানি, এগুলো হচ্ছে ক্যাপিটাল গুডস। আর ভেবলেন গুডসটা কি আমি সঠিক জানি না, কিন্তু এসেনশিয়াল গুডস আর ক্যাপিটাল গুডস এটা। আর গিফেন গুডস কোনটা বললো? যখন দেখা যাচ্ছে কি বস্তুর দাম বেড়ে গেলে যদি বেশি পরিমাণ লোক সেটি ক্রয় করে, দাম বেড়ে গেলেও সেটা ক্রয় করছে, যেমন সোনার দাম বাড়তেই আছে কিন্তু মানুষ ক্রয় করছে। এবার দেখো এটাকে ক্যালকুলেশন করতে হবে, আগে তুমি এটাকে ভেঙে নেবে, ভেঙে নিয়ে করবে, অ্যান্সারটা ইজি আসবে। তাহলে 4 125 কত হচ্ছে? 4 125 কত হয় ভাই? 4 125 500 হয়, 500 প্লাস 12, 512, দেখো 512 বাই 125, এর কিউব রয়েছে, কিউব রুট রয়েছে, তাহলে 512 কার? তাহলে 8-এর কিউব হয়, 8-এর কিউব এর তো মুখস্থ থাকা দরকার, তা 8-এর কিউব হয়, আর 125 5-এর কিউব, তাহলে 8/5, অপশন নম্বরে। এটা কি অঙ্ক ছিল? এটা অঙ্কই না, এটা জাস্ট তুমি ভগ্নাংশটাকে ভাঙবে, অ্যান্সার বেরিয়ে যাচ্ছে। আর তোমার কিউব বা স্কোয়ারে তো মুখস্থ রাখতে হবে ভাই, 1-এর কিউব 1, 2-এর কিউব 8, 3-এর কিউব 27, তাই তো, 4-এর কিউব 64, 5-এর কিউব 125, 6-এর কিউব 216, 7-এর কিউব 343, তাই তো, 8-এর কিউব 512, 9-এর কিউব কত? 9-এর কিউব 729, 10-এর কিউব 1000, 11-এর কিউব 11-এর কিউব 12-এর কিউব 1728, 13-এর কিউব 2197, 14 27 44, 15-র 33 75। তাহলে এইগুলো এরকম মুখস্থ রাখতে, মেয়েটা মুখস্থ রেখেছে, ওর অনেকটা কাজ দেবে, অন্তত 20 পর্যন্ত মুখস্থ রেখে কিউবটা, ঠিক আছে। কোন মূলধন বার্ষিক 6% সরল সুদে 2 বছর 4 মাস সময়ে সুদে আসলে এত টাকা হয়, মূলধন কত? ভালো করে বুঝতে হবে অঙ্কটা, 2 বছর 4 মাস, দেখে নাও ভালো করে বুঝবে। আচ্ছা বছরে 6%, তাহলে 2 বছরে কত পার্সেন্ট হবে? একবারে করে দেবো অঙ্ক, দেখো না, 12% হলো, 12% প্লাস, আচ্ছা বছরে যদি 6% হয়, তাই 4 মাস অন্তর মানে কত পার্সেন্ট হবে? 12, 12কে 4 দিয়ে ভাগ করে দাও, কত হয়?
তার মানে কত হবে? 3% না, 3 দিয়ে ভাগ করতে চাই, তাই তো? মানে 3 ভাগে ভাগ হচ্ছে। 4 মাস অন্তর মানে কি? 4 মাস অন্তর মানে 12কে কত ভাগে ভাগ করলাম? 4 মাস অন্তর মানে 4 যোগ 4 যোগ 4, 3 ভাগে ভাগ হলো। তাহলে 6কেও 3 ভাগে ভাগ করলে কত পার্সেন্ট হলো? বুঝতে পারলে? এই এই বিষয়টা বুঝতে পারলে? না ভাই, 3% কেন হবে? টোটাল কত পার্সেন্ট হলো? 14% সুদ পেলো। ব্যাস, অঙ্ক শেষ। এবার এবার অঙ্ক করে দেবো 114 মানে এটা, 114 মানে এটা, 100 মানে কত? অঙ্ক সোজা। কারোর বুঝতে অসুবিধা হলে ভাই জিজ্ঞাসা করবে। আবার বোঝাচ্ছি, এক এক বছরে 6% করে সুদ, বার্ষিক বলেছে মানে, তো 2 বছরে 12% সুদ, এটা তোমরা বুঝে গেছো। প্লাস দেখো, এবার 4 মাসে সুদ কত হবে? 12 মাসে সুদ যদি 6 হয়, এক মাসে কত হবে? 6/12। তাহলে 4 মাসে কত হবে? ইন্টু 4। এটা বুঝতে পারছো? বছরকে 12 করে দিলাম, তাহলে কত হলো? 2 দিয়ে কাটলে 2, অপনয়ন করে বুঝিয়ে দিলাম, তাহলে 2% সুদ হবে। তাহলে 4 মাসে 2% সুদ হবে। তোমরা যদি এইটুকু বুঝতে পারো যে এক বছরে 4 মাস মানে কয় ভাগে ভাগ হলো? 3 ভাগে ভাগ। 4 প্লাস 4 প্লাস 4, তাহলে 6কেও 3 ভাগ করে দাও, তাহলে 2 2 করে পাবে 2%। তাহলে বলতে পারি 4 মাসে 2% সুদ পেয়েছে, সরল সূত্র এটা। তাহলে টোটাল কত পার্সেন্ট সুদ হলো? 2 বছর 4 মাসে কত? 2 বছর 4 মাসে 14% সুদ পেলে। এইটা যদি মুখে মুখে করে দিতে পারো, অঙ্ক একদম জল ভাত ভাই। সুদ আসল 14%-এর সুদ আসল মানে কি? 100-তে 14 সুদ মানে 114 টাকা সুদ আসল। তাই কত হলো সেখানে? 4047 টাকা ইন্টু মূলধন কত? 100 মানে কত? ব্যাস, এইটুকুই অঙ্ক ভাই, আর কিচ্ছু না। এবার দেখো কি আসবে। অবশ্যই 50 আসবে। দেখো, এটা কাটলে 50 করে দাও 2 দিয়ে কেটে, আর এটাকে কাটলে কত হচ্ছে ভাই? 57 হচ্ছে। তাই 57-র সঙ্গে কত গুণ করো যে ওটা আসবে? দেখো, যদি না পারো তার 3 দিয়ে কেটে নাও। দেখো 3 19 57, মনে করো হ্যাঁ 19 দিয়ে কাটো। যদি মনে করো হচ্ছে 3 19 57, এখানে দেখো 3 13, আচ্ছা পরে দেখছি, 3 13 39, হাতে রইলো আমার 1 14, 3 4 12, তাই তো? আর 2 7 3 9 1349, এই 19 দিয়ে কাটো। 19 দিয়ে কাটো, কাটাকুটি তো যাবেই যেহেতু ভগ্নাংশে নেই। 19 দিয়ে কাটলে কত হচ্ছে? কাটো একে, 19-এর নাম তো না বলে। 7 7 19 কত হয়? 133 হয়। তাহলে তাহলে 1 রইলো, 1 আর 9 19, তাই তো? 19 যদি 19 কে 19, তাহলে 71 রইলো। তাহলে 71 ইন্টু 50, 5 দিয়ে তো গুণ করা খুবই সোজা, 5 দিয়ে গুণ করা তো খুব সোজা। তাই তো? 71-এর অর্ধেক কত হয়? 70, 35 পয়েন্ট সামথিং, 35.5। তো পয়েন্টটা পরেরটাই চলে যাবে। কত হলো? 3000। গুণ করলে কত আসছে? একটা শূন্য, 3550 আসলে। আমার 750 শুনছি, ওই জন্য বলছি আমি, কি ব্যাপারে বলে কেন? তাই 3550, অপশন নাম্বার ডি। অঙ্ক কিন্তু সোজা, দেখলে তো? এই কাটাকুটিতে তোমরা পারবে। মেন বোঝার জায়গা ছিল এই জায়গাটা, বুঝতে পেরেছিলে তো? এই জায়গাটা বোঝা মানে অঙ্ক শেষ। মেন বোঝার জায়গা ওটা। অনেকে অনেকভাবে করবে, কিন্তু তুমি এইভাবে করবে ভাই, মুখে মেখে তোমার ক্যালকুলেশন হয়ে যাবে। এইটা 2 বছর, 2 বছরের মানে হচ্ছে 6%, আর 4 মাস মানে 12কে 3 দিয়ে, 12 মাসের 1 ভাগ। 12 মাস মানে কি? 12কে 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 3 আসে, মানে 3 ভাগের 1 ভাগ এইটা। তাহলে 6-এরও 1-এর 3 করলে কত হবে? 2% করে পাবে। টোটাল 14% পেয়ে গেলে, তার মানে কি 100 টাকার যখন হচ্ছে তখন 14 টাকা সুদ পাচ্ছে। তাহলে সুদ আসল কত হচ্ছে? 100 প্লাস 14 মানে 114%। তাহলে 114%-এর ভ্যালু যদি এইটা হয়, 100 মানে মূলধন, 100% মানে কত? একদম জল ভাতের মতো অঙ্ক করে বেরিয়ে আসবে ভাই। আমি বলি জল ভাতের মতো অঙ্ক করে বেরিয়ে। দেখো, 10% ছাড়ে 1 ডজন জোড়া মোজার লিখিত মূল্য 80 টাকা, 24 টাকায় ক জোড়া মোজা কেনা যাবে? বলো সোজা। 10% ছাড়ে 1 ডজন জোড়া মোজার লিখিত মূল্য 80 টাকা। এটা ডজনে হিসাব এসছে। ডজন, আচ্ছা ডজন, 1 ডজন জোড়া মোজার লিখিত মূল্য 80 টাকা। ঠিক আছে, মানে 12 জোড়া মোজার, মানে 12 জোড়া মোজার দাম হচ্ছে লিখিত মূল্য 80 টাকা। 10% ছাড়ে, 10% ছাড় মানে কত হচ্ছে? 80 আর 10% ছাড় মানে 9/10, 72 টাকা। তাহলে 72 টাকাই কিনছে। ঠিক আছে, ক জোড়া? 12 জোড়া। তাহলে 1 জোড়ার দাম কত? বা বা উল্টো করব, এখানে কি জোড়াটা চেয়েছে, তাহলে দেখতে পেলাম কি 72 টাকায় কটা পেলে?
12 জোড়া পেলে, তাহলে 24 টাকায় ক জোড়া পাবে? এইটা করবে। তাহলে 3 24 72, 3 4 12। অঙ্ক কি বললো জাস্ট এইটুকু খেয়াল করবে, একদম জল ভাত মতো থাকে অঙ্ক, শুধু বুঝতে হবে। আবার বলছি, দেখো ভাই এখানে বলেছে লিখিত মূল্য মানে কি এমআরপি, আর সার সমান সবসময় এমআরপির ওপরে হয়। যে 80 টাকার উপর 10% ছাড় পাচ্ছ, 10% ছাড় মানে কি 90%-এ পাচ্ছ, ঠিক আছে? 90%-এ তুমি দাম দিয়ে কিনছো, তাহলে এটা কাটলে 200 কেটে গেল, তাহলে 8 নং 72 টাকায় তুমি সেটাকে কিনছো। 72 টাকায় কি 1 ডজন জোড়া, 1 ডজন মানে 12 জোড়া, 1 ডজন মানে কি 12, তাহলে 12 জোড়ার কথা বলছি। অ্যান্সার যে সেই জোড়াই চেয়েছে, তাহলে 72 টাকায় ক জোড়া ছিল? 12 জোড়া কিনেছিলে। এবার বলছে 24 টাকায় ক জোড়া কিনবো, সেটাই তোমার চাইছে। তাহলে 3 24 72, 3 4 12, 4 জোড়া, অপশন সি। নেক্সট চলে আসো। কোন সংখ্যার একের 5 অংশ এবং অপর সংখ্যার 25%-এর যোগফল হলো 40%। প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত কত? ভাই কিচ্ছু করবা না, একদম সোজা। দেখো কোন সংখ্যার একের 5 অংশ, তাহলে একের 5 এবং অপর সংখ্যার 25% মানে কি 1/4, 1/4, ঠিক আছে? এলসিএম করে সমান করে নাও, সংখ্যার ভগ্নাংশটাকে সমান করতে বলি আমি। তাহলে কত হচ্ছে? আচ্ছা এদের যোগফলটা কত হচ্ছে তাই করো না। 9/20 আসছে। যোগফল হলো সংখ্যার 40%। প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত কত? কি বলছো এটা ভালো করে দেখি। কোন সংখ্যার একের 5 অংশ অপর সংখ্যার 25%-এর যোগফল হলো সংখ্যার 40%। আচ্ছা ধরে নাও 1 ধরে নাও, কোনো সমস্যা নেই। 100 ধরলে আরো সুবিধা হতো তাই না? 100 ধরো, 100 ধরো কোনো একটা সংখ্যা 100%, কত? 100। 100 এর একের 5 মানে কত? 100 এর একের 5 মানে 20। তাহলে ধরে নিলাম সংখ্যাটা 100, তার একের 5 অংশ এবং অপর সংখ্যার 25%। যে অপর সংখ্যার 25% বলো। তাই একই বিষয় সেটা ধরা যায়। তাহলে x/5 এটা বলছে প্লাস y/4, এটা বুঝতে পারলে? y/4 একই। দেখো একটা সংখ্যা ধরলাম x, অপর সংখ্যা ধরলাম y, এটা সোজা, এটা সোজা তুমি x y ধরতেই পারো, ঠিক আছে? কারণ এখানে প্রথম আর দ্বিতীয় সংখ্যার মান চেয়েছে, একদম সোজা এটা। তাহলে কি আবার বলছি, একটা সংখ্যা ধরলাম x, x ধরলাম, আর একটা সংখ্যা ধরলাম y, বেশ ভালো কথা। তাহলে x এর একের 5 মানে x ইন্টু 1/5, তার মানে x কে x/5। তারপর অপর সংখ্যার 25% ফ্র্যাকশন ভ্যালু কত? 25/100 কাটাকাটি করলে আমরা এতদিন শিখে গেছি 1/4 হয়, তাহলে y ইন্টু 1/4 মানে y/4 হয়ে গেল। এদের যোগফল সমান সমান 40%। 40% আমরা কাটাকুটি করে কি লিখতে পারি? কি করতে পারি? 40/100, 40/100 মানে কি লিখতে পারি? 2/5 লিখতে পারি। 20 দিয়ে কেটে যাবে, 40/100 কাটাকুটি করলে 20 দিয়ে, ঠিক আছে? এবার এটাকে কাটাকুটি করে এলসিএম করলে হয়ে যাবে এটা। তাহলে এখানে আসছে কত? x, দেখো এখানে আসছে কি, দেখো কোন 4x, এলসিএম করলে 4 5 20, আর এখানে তাহলে 4x হলো প্লাস এটাকে 4 দেবো, 4 5 20, তাহলে 5y সমান সমান এখানে আসছে 2/5 এলো, 2/5। এখানে ক্যালকুলেশন করে দাও। এবার দেখো এখানে ডাইরেক্টলি তাহলে এখানে আমি লিখতে পারি যে এটা কি কোনো আর গুণ হচ্ছে, তাহলে এখানে লিখতে পারি কি 20x, লিখতে পারি তো? লিখতে পারি। কেটে যাচ্ছে যখন কেটে দাও, বাহ খেয়াল করিনি ভাই, থ্যাংক ইউ। তাহলে এটা কেটে দাও, কাটলে কত হচ্ছে? এখানে 4 হচ্ছে, 4 হলো, বেশ ভালো কথা। এর যোগফল হলো, ওহো সরি 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 সরি, 2x হবে, কারণ কি সংখ্যার মানে এই যে সংখ্যাটা ধরেছিলাম সেই সংখ্যার, তাই 2x/5 হবে। ইস, ওই জন্য অ্যান্সার আসবে না, নাহলে তো অ্যান্সারই আসবে না। তাহলে এটা কি হয়ে যাবে? সোজা আছে ভাই। তাহলে দেখো এখানে তুমি এখানে রেখে দিলে কি, না 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 এখানে বলে এখানে এটা তো অপর সংখ্যা, এটা সংখ্যার বলেছে মানে প্রথম সংখ্যাটা, বুঝতে পেরেছো? দেখো আবার জবকটা হয়ে গেছে, আমি ক্লিয়ার করে দেবো, টাইম বেশি লাগবে কিন্তু শিখে যাও। দেখো ধরে দিলাম একটি সংখ্যা, যে সংখ্যাটা বলে সেটা x, আর অপর সংখ্যাটা হচ্ছে y। এবার বলছে একটি সংখ্যার মানে x এর 1/5 অংশ সংখ্যার মানে x/5 গুণ করলাম, প্লাস বলছে অপর সংখ্যার 25% মানে 1/4, তা y এর 1/4 মানে কি y/4,
y/4 ইকুয়ালস টু বলছে এর যোগফল হলো সংখ্যার, এটা আমি খেয়াল করিনি, সংখ্যার 40%, সংখ্যার 40%, 40% মানে কি 2/5, তাহলে x এর 2/5 মানে হচ্ছে 2x/5। ক্যালকুলেশন করো, ইজি এসে যাবে। এবার দেখো ক্যালকুলেশন করলে এটাকে কত পেয়েছিলাম, 20 পেয়েছিলাম, এলসিএম করে 5 আর 4 এলসিএম 20, 5 দিয়ে ভাগ করলে 4, উপরে গুণ করলে 4x সেটা, আর এখানে 4 দিয়ে ভাগ করলে 5, সেটা ওই এর সঙ্গে গুণ করলে 5y হয়ে যাবে, আর ইকুয়ালস টু এখানে আছে 2x/5। এবার এটা চলে আসলো কি, 4 চলে এলো। এইবার দেখো এখানে লিখে দাও 4 2 8x, ঠিক আছে। এবার সমান সমান কত, এখানে 4x + 5y। আচ্ছা, তাহলে 8x টা এই পাশে কেন লিখলাম, কারণ তো সুবিধা হয়ে যাবে। তাই 8x থেকে এই পাশ থেকে 4x মাইনাস হয়ে যাবে, তাহলে কি হয়ে যাবে 4x হয়ে যাবে, আর এদিকে কত হয়ে যাবে 5y হয়ে যাবে। এবার আমার মান চেয়েছে কি x আর y এর, x থাকলে x এর জায়গায়, আর y এ পাশে আসলে ভাগাকার হয়ে যাবে, ও পাশে 5 ছিল, এ পাশে গুণাকার আছে মানে ও পাশে গেলে ভাগাকার হয়ে যাবে, তাহলে কি 5/4 হচ্ছে, 5/4 মানে 5:4 হবে অ্যান্সার, 5:4 হবে অ্যান্সার, ঠিক আছে। 5:4 কিন্তু অ্যান্সার হয়ে যাবে, অপশন ডি। নেক্সট, পরিতোষ সবাই একসঙ্গে চিল্লালে বুঝতে পারবো না, একজন বললে ভালো লাগবে। দেখো 50,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করে, 6 মাস পর মাধব এত টাকা দিয়ে ব্যবসা যোগদান করে, আরো 6 মাস পর শানু এত টাকা দেয়, ব্যবসা সংশোধন করে 2 বছর পর পরিতোষ মাধব ও শানু, তাকে এখানে বলে দিয়েছে 2 বছর, আমরা জানি 1 বছর হয়, কিন্তু এখানে টাইম ডিনোট করে দিয়েছি, তাহলে আমরা 2 বছর হিসেবে করতে হবে। 2 বছর মানে কয় মাস, কারণ এখানে মাসের গল্প আছে, 24 মাস। তাহলে আমি বলেছিলাম প্রথমে দেখো প্রত্যেকে দেখো 3টে করে শূন্য আছে, তাহলে হিসাবে সুবিধার্থে প্রত্যেকে 3টে শূন্য আউট করে দাও। এবার দেখো যে পরিতোষ এত টাকা দিয়ে ব্যবসা শুরু করলো, ঠিক আছে, যে পরিতোষ কিন্তু একদম শেষ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত আছে, দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু আছে, যে পরিতোষ তাহলে কি 50 গুণ, দেখো মূলধন ইন্টু টাইম করলেই আমরা কি পাই, বিনিয়োগের রেশিও পাই, পেলাম। এবার তারপরে বলছে দেখো 6 মাস পর মাধব 75,000 টাকা দিয়ে ব্যবসা যোগদান করেছিল, তাহলে 6 মাস পর যদি মাধব আসে তাহলে কত করবো, 6 মাস 2 বছর মানে কি 24 মাস, 24 মাসের মধ্যে 6 মাস পরে এসছে, তার মানে 18 মাস খাটিয়েছে টাকাটা, 75 ইন্টু 18 করবে, একবারে অ্যান্সার চলে যাবে, দেখো এক লাইন, তো কাটাকুটি করতে হবে। এবার দেখো আরো 6 মাস পর মানে কত মাস, টোটাল 12 মাস পরে এসছে, তাহলে 12 মাস পরে যদি আসে মানে কি 24 মাসের মধ্যে 12 মাস পরে এসছে, তাহলে 125 ইন্টু সে 12 মাস টাকা খাটিয়েছে, 2 বছর হয়ে যাবে, ব্যাস। এইবার ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে যাবে ভাই। 25 দিয়ে কাটো, 3 25 75, এটাকে কাটলে 5 25 125, 25 2 50। এবার দেখো 6 দিয়ে কাটো, 6 2 12, 3 6 18, 4 6 24, দেখো আর যাচ্ছে না কাটাকুটি, তাহলে অ্যান্সার এলো 4 2 8, 3 3 9, 5 2 10, তাহলে 8:9:10 অপশন নম্বরে। কোনো জটিল আছে দেখে মনে হচ্ছে অঙ্কটা এত বড় ডিজিট কখন করব মনে হচ্ছিল। এই শূন্যগুলো একটা সিম্পল জিনিস ভাবো, এই যে শূন্যগুলো আমরা প্রথমেই বাদ দিয়ে দিলাম, তাতে আমাদের সুবিধাটা কি হলো, সুবিধাটা হলো কি, এই শূন্যটা আমাদের লিখতে হতো 9টা শূন্য আমাকে লিখতে হতো, সেটা আমার লেখা লাগলো না, টাইমটা সেভ করে দিল, বুঝতে পারলে, এগুলো শিখতে। তাহলে একটা লাইনের অঙ্ক দেখে মনে হচ্ছে কত বড় অঙ্ক পারবো তো। আচ্ছা, এটা কি বলছি, একটি সমবাহু ত্রিভুজ ABC তে AB এর মধ্যবিন্দু D, AC এর মধ্যবিন্দু E হয়, তাহলে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল কত হবে। সমবাহু ত্রিভুজ মানে কি, সমান বাহু, সমবাহু মানে প্রত্যেকটা বাহুর মান সমান, ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল ও ত্রিভুজ ADE এর ক্ষেত্রফল। আচ্ছা দেখছি, তাই ত্রিভুজ ABC তে AB এর মধ্যবিন্দু মানে AB এর মধ্যবিন্দু, আচ্ছা এটা যদি A হয়, এটা যদি B হয়, এটা C, তাহলে এর মধ্যবিন্দু কোনটা বলছে, এইটা মিডিল পজিশন, এটা কি নাম দিয়েছে, D, বেশ ভালো কথা। তারপর আবার কি বলছে, এবং AC এর মধ্যবিন্দু E, AC এর মধ্যবিন্দু বলছে E, এটা হচ্ছে E, বেশ ভালো কথা, E বিন্দু হয়, তাহলে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল ADE, তাহলে এইটুকু আসছে, কত পোর্শন, এইটুকু আসছে,
এবার একটা জিনিস খেয়াল করলে তোমরা দেখতে পাবে, আমি একটা সিম্পল লজিক দেখো, তোমরা একটা সিম্পল জিনিস ছবিটার মাধ্যমে বুঝতে পারছো। দেখো তো কটা ত্রিভুজের মধ্যে হলো, দেখো তো, আমি ছবিতেই বুঝিয়ে দিয়েছি, তোমাদের কোনো অঙ্ক করতে হবে না ভাই। এবার দেখো এই একটা পোর্শন, এই একটা পোর্শন, এই একটা অ্যান্সার চাইছে এই পোর্শনটা, তাহলে দেখো 4 ভাগের ভিতরে 1 ভাগ না, 4 ভাগের ভিতরে 1 ভাগ না, এটা বুঝতে পারছো কিছু, বুঝতে পারছো? তো 4 ভাগের ভিতরে 1 ভাগ মানে কি 4:1 আনসার, 4:1 আনসার, এই তো অঙ্ক। আমরা অঙ্কটাকে, সত্যি কথা বলতে শোনো আমি বলে দিচ্ছি, তারপরে আমরা অঙ্কটাকে ভীষণ জটিল ভাবে ভেবে ফেলি, ওই জন্য হয় না আমার। হ্যাঁ বলো। ওই ওই তাই তো আসছে, ওই যে বাই 4 করছো কেন করছো, এই জন্যই তো করছো, তাহলে 4 করার কোনো প্রয়োজন হয় না। সব দেখো সূত্র কি, দেখো এর ও সূত্র ধরছে, সূত্রটা এখান থেকে এসছে, সূত্র কি বললে বলো, সমদ্বিভুজের সূত্র কি জানি, রুট এবার এই আসলো, আর যখনই এটা আসলো দেখো √3/4 স্কয়ার/4, তাই তো? তাহলে এই যে আসছে সেখান থেকে দেখা যাচ্ছে কি, যে দেখা যাচ্ছে কি এগুলো সব কেটে যাচ্ছে, গিয়ে তো সেই 4:1ই আসবে। সূত্র তো একই, জাস্ট 4 দিয়ে কেন ভাগ করছে, কারণ এটা 4 ভাগের 1 ভাগ হয়, তার জন্য ও 4 দিয়ে ভাগ করছে, সিম্পল বিষয়। এবার আমি ছবিটা এঁকেছি এই জন্যই আঁকলাম, তার জন্যই তো ওই যে 4 দিয়ে তোমার সূত্রটাকে ভাগ করছো, যে সূত্রটা এসছে যে √3/4 স্কোয়ার, আর এখানে কি করছে √3/4 স্কোয়ার বাই 4, তার মানে সেটা 4 দিয়ে ভাগ হলো, তার মানে তো এইটা। তাহলে আমি সূত্র বলো, বিষয় একই, আমি সেটাই বলতে চাইছি যে সূত্রটা এর সাথেই হবে। তাহলে আমি এটাই বলতে চাইছি সূত্র ছাড়াও কিন্তু অঙ্কগুলো করা যায়। তোমাদের ডব্লিউপি তে যে কোশ্চেন গুলো থাকবে দেখো না যে আমারই কঠিন থাকে, বুঝেছো? আর না হলে এই সূত্র ধরে করবে যেটা বললো, বা তোমরা যেটা জানো একই সূত্র কিন্তু। নেক্সট, নিচের প্রতিটি শব্দের বর্ণগুলিকে যথাযথভাবে সাজিয়ে এমন একটি অর্থবোধক শব্দে পরিণত করো যা একটি নির্দিষ্ট খেলাকে নির্দেশ করে। কি বলছে? একটা খেলাকে নির্দেশ করা আছে, মানে একটা ওয়ার্ড তৈরি করতে হবে যেটা একটা খেলাকে নির্দেশ করছে। তো এখানে দেখো এইটাকে দেখো ফুটবল চলে আসছে, FOOTBALL, তাহলে আর বলার দরকার নেই, এটাই আসবে, অন্যগুলো আর আসছে না। দেখো এই এত সিম্পল যেটা না ফুটবল, এটাই দেখো পরীক্ষার সময় মনে আসতে যায় না, তার জন্য প্র্যাকটিস দরকার হয়। এবার দেখো এখানে ডিফারেন্স করতে করতে যাও, কত কিছু দেখো বোঝা যাচ্ছে যে ডিফারেন্স কি ব্যাপার আছে। এর ডিফারেন্স কত আসছে, কত মাইনাস হচ্ছে 51, তারপরে তাহলে 2 করে কমছে, তাহলে এবার কত, তাহলে এবার কত বিয়োগ হবে 45 করে দাও, তাহলে কত হচ্ছে 4, এইটাই অ্যান্সার, দেখার দরকার নেই, তুমি দেখে নাও এটাই অ্যান্সার, বিয়োগ করে দেখো 45, এটাই আসবে। তাহলে 2 করে মাইনাস হচ্ছে বিয়োগ, ফলে এগুলো খুব সোজা, যত বড় থাকবে ডিজিট তত দেখবো সোজা থাকে। একজন ব্যক্তিকে তার স্বামীর সঙ্গে পরিচয় করাতে গিয়ে একজন মহিলা বললেন, কি বলছে দেখা যাচ্ছে, একজন ব্যক্তিকে তার স্বামীর সঙ্গে পরিচয় করছে, মহিলাটা বলছে এর পিতার ভাই হলেন আমার ঠাকুরদার একমাত্র। এর পিতা মানে কার পিতা? স্বামীর পিতা। মানে একজন ব্যক্তিকে তার স্বামীর পরিচয় দিচ্ছে, একজন, ভালো করে বুঝবে, একজন ব্যক্তিকে তার স্বামীর সঙ্গে পরিচয় করাতে গিয়ে একজন মহিলা বললেন, ও সরি একজন ব্যক্তিকে বলছে, সরি মানে মহিলাটা তার স্বামীকে বলছে একজন ব্যক্তিকে দেখে যে এর পিতার ভাই, মানে ওই ব্যক্তিটার পিতা যে তার যে ভাই হলেন আমার ঠাকুরদার একমাত্র নাতি। বাবা, আমার ঠাকুরদার আবার একমাত্র নাতি, তার মানে কি মহিলাটা ঠাকুরদার একমাত্র নাতি, মানে কি মহিলাটাও তো নাতি, তার মানে মহিলাটাও তো নাতি, তাই না? আমার ঠাকুরদার একমাত্র নাতি, তাহলে মহিলাটাও নাতনি। আমার ঠাকুরদার আমি কি হবো তাহলে, ভাবো আমার ঠাকুরদার আমি কি হবো, মহিলাটা বলছে যখন, তাহলে মহিলাটা ওর ঠাকুরদার কে, সে নাতনি হবে। তাহলে এইখানে যদি এই ভাই যে বলছে ব্যক্তিদের ভাই যদি তোমার কি হচ্ছে
একমাত্র পিতার ভাই হলেন আমার ঠাকুরদার একমাত্র নাতি, তাহলে ওই মহিলা কেমন ভাবে ওই ব্যক্তির সাথে সম্পর্কিত? এই যে এই ব্যক্তিটা কি হবে? পিসি হবে। বোঝা গেল? অপশন সি। একটুখানি ভাবলেই অ্যান্সার, এগুলো কোনো পারো আশা করি। দেখো পি এম আর টি এবং জে এর মধ্যে এম হচ্ছে বয়সে বড়। আচ্ছা এখানেও কি বলেছেন? সবচেয়ে কি চেয়েছে? সবচেয়ে বড় চেয়েছে। ছোটগুলো কাটতে কাটতে যাও, একদম কিচ্ছু ভাবার দরকার নেই। বড় চেয়েছে মানে ছোটগুলো বাদ দিলে অ্যান্সার বেরিয়ে আসবে। কি বলছে? পি এম আর টি এবং জে এর মধ্যে এম হচ্ছে বয়সে বড়, তাহলে এম আউট হয়ে গেল প্রথমে। সরি, বড় আউট হবে না, বড়টাকে রাখতে হবে, ছোটটাকে কাটতে হবে। এম হচ্ছে এর মধ্যে এম হচ্ছে বয়সে বড়, এর মধ্যে এম হচ্ছে বয়সে বড়। কি বলছে? এর মধ্যে এম হচ্ছে বয়সে বড় আর এবং টি এর থেকে। আচ্ছা আর টি এর থেকে, আর টি ছোট, আর টি অ্যান্সার হলো না, আর টি আউট হয়ে গেছে। যে হচ্ছে বয়সে বড় এম এর থেকে, তাহলে এম আউট হয়ে গেল, তাহলে এম কিন্তু সবার তুলনায় বয়সে বড় নয়, তাহলে যে কিন্তু সবার তুলনায় বয়সে বড় না, তাহলে কে পড়ে আছে? যে আউট হয়ে গেছে, এম আউট হয়ে গেছে, রয়েছে কি পি। অপশন বি অ্যান্সার তার মানে। তাহলে বয়সে সবচেয়ে বড় কে এলো? পি এলো। এর মতো সোজা কিছু আছে? ওই জন্য ওই গ্রেটার দ্যান লেস দ্যান করার কোনো প্রয়োজন হয় না এইসব অ্যান্সার করতে গেলে। আচ্ছা 31 দিনের কোন মাসের সেই দিন ছিল শনিবার, নিচের কোন বারটি 5 বার হবে? আমি বলেছিলাম মনে আছে তোমাদের যে 28-এর পরে 29, 30 আর 31, তো এটা কি আছে? শনিবার আছে। এটা কি আছে? শুক্রবার আছে। এটা কি আছে? বৃহস্পতিবার আছে। তাহলে এই তিনটে বার কিন্তু 5 বার হবে। কতবার হবে? 5 বার। তাহলে এখানে অপশনে কোনটা আছে? সেটা অ্যান্সার। তোমাদের আমি বলেছিলাম আমি যে 28-এর পরে যেগুলো হবে সেটা 5 বার করে হবে। তাহলে অ্যান্সার এখানে দেখো শুক্রবার নেই, বৃহস্পতিবার আছে। শুক্রবার থাকলে শুক্রবার আনসার হতো, শনিবার থাকলে শনিবার আনসার হতো। বুঝতে পেরেছো কেন বলো তো? কারণ কারণ দেখো 4 7 28, তাই 4 বার করে রিপিট হয়ে গেল 28-এর মধ্যে। তাহলে 29 থেকে তো আবার রিপিট আসছে তারা, তাহলে 29, 30, 31 এরা কিন্তু রিপিট হলো, 3 বার রিপিট। 31-এ মাস হলে লাস্টের 3 বার মানে 5 বার করে হয়। আর যদি 30-এ মাস হয় তাহলে কতবার হবে? তাহলে 2 বার হবে, যেটা রিপিট আসবে 5 বার। বুঝতে পেরেছো? এটা আমি এর আগেও একবার বুঝিয়েছিলাম। সোনালীকে এই জন্য প্রত্যেকটা ক্লাস দেখা উচিত। সোনালীকে দেখিয়ে রোহন বলেছিল তার বাবার একমাত্র পুত্র আমার বাবা, তাহলে রোহন সোনালীর কি হয়? তাহলে কি সোনালীকে দেখাচ্ছে? মোবাইলের চার্জটা কেন থাকছে না বুঝতে পারছি না। সোনালীকে দেখিয়ে রোহন বলেছিল তার বাবার একমাত্র পুত্র আমার বাবা। তাহলে সোনালিকার বাবার একমাত্র পুত্র মানে কি? সোনালিকার বাবার একমাত্র পুত্র, সোনালিকার ভাই। সোনালীকে দেখিয়ে রোহন বলল তার বাবা মানে সোনালিকার বাবার একমাত্র পুত্র আমার বাবা। আমার বাবা তাহলে আমি এখানে মানে রোহন। তাহলে রোহন সোনালীর কি হচ্ছে? ভাইপো হচ্ছে। অপশন ডি, ভাইয়ের ছেলে। আচ্ছা কি স্পিডে করতে হবে, কারণ চার্জ দেখতেই পাচ্ছ চলে যাচ্ছে অটোমেটিক, কেন বুঝতে পারছি না। দেখো নির্দেশ অনুযায়ী চিত্রটি কোন নিম্নলিখিত রাশিকে প্রকাশ করে? বলো কোনটা হবে অ্যান্সার? দেখো এটা কিন্তু কিছুদিন আগে করেছিলাম, এরকমটা একটা করেছিলাম না বলো কিছুদিন আগে, সেখানে এরকম ছিল। দেখো এই খাদ্য বস্তুর মধ্যেই কি পড়ছে? শাকসবজিও খাওয়ার জিনিস, মাংসও খাওয়ার জিনিস। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে অ্যান্সার। ঠিক আছে, অন্যগুলো হচ্ছে না। দেখো পুরুষ পুত্র ইঞ্জিনিয়ার, পুরুষ পুত্র ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার হতেও পারে নাও পারে, পুত্র পুরুষ হতেও পারে নাও পারে, এরকম হতেও পারে নাও হলে তাহলে এরকম হয় সে, তাই না? লৌহ বস্তু, ফলমূল, মূর্তি সবই আলাদা বিষয়। মহিলা ডাক্তার মেয়ে এগুলো আলাদা হয়ে যাবে, এগুলো কিন্তু আসবে না এরকম। তারপর দেখো বলছে 5 জন লোকের একটি গ্রুপে BCE এর মধ্যে কেউ টেনিস, কেউ দাবা বা কেউ হকি খেলে। এ এবং ডি অবিবাহিতা মহিলা এবং কোনো খেলায় অংশ নেয় না। EC এর স্বামী কোনো মহিলায় দাবা বা হকি খেলে না। BC এর ভাই এবং সে দাবা বা টেনিস খেলে না, হকি খেলে আর কি করেছিল এটা। তাহলে আমার এখানে চেয়েছে কি হকি খেলোয়াড়, তাহলে বাদ বাকি সব আউট করে দেওয়া কোনো ব্যাপার না, হকিটাকে রাখবো। 5 জন লোকের একটি গ্রুপে BC কি বলেছে দেখো, BC এর ভাই সে দাবা, তাহলে হকি খেলোয়াড় কি? 5 জন লোকের একটি গ্রুপ আছে BCE এর মধ্যে কেউ টেনিস কেউ বা হকি, তাহলে এই 3 জনের ভিতরে কেউ না কেউ খেলছে, 3 জনের ভিতরে।
এ এবং ডি অবিবাহিত মহিলা, এখানে কিন্তু কোনো মহিলাই দাবা বা হকি খেলে না, তার মানে কি এ আর ডি অ্যান্সার হবে না, এ আর ডি অ্যান্সার হবে না, কারণ অবিবাহিত মহিলা, কারণ কোনো মহিলা এবং কোনো খেলায় অংশ নেয় না, এরা খেলাই তো করে না। ই সি এর স্বামী, তাহলে ই সি এর স্বামী, তাহলে সি নিশ্চয়ই মহিলা, তাহলে এই মহিলারা তো দাবা হকি খেলে না, তাহলে এটা অ্যান্সার, সিও অ্যান্সার হবে না। বি সি এর ভাই এবং সে দাবা বা টেনিস খেলে না, দাবা বা টেনিস খেলে না, বি সি এর ভাই, সি তো কেটে গেছে প্রথমে, সি মহিলা, বি সি এর ভাই, সে দাবা বা টেনিস খেলে না, তাই দাবাও খেলে না আবার টেনিসও খেলে না, তার দাবা টানি খেলে না, তাহলে তাহলে সে কি খেলছে, বি তো খেলা করছে কোনো না কোনো একটা খেলা, তা দাবাও খেলে না আবার টেনিসও খেলে না, নিশ্চয়ই হকি খেলছে, তাহলে অপশন সি অ্যান্সার, এইটুকু আর কিচ্ছু না। নিচের ছবি ত্রিভুজ কটা আছে বলো ভাই, কটা আছে? এখানে কটা এসেছিল তোমাদের ত্রিভুজ? 20টা এসেছিল তো। সাত দুগুণী কটা হচ্ছে? 14 যোগ 6 কত হলো? 20টা। এটা তুমি শিখিয়েছিলাম, মনে আছে তোমাদের? এই রুলস হচ্ছে এইটাই যে এখানে যতগুলো পয়েন্ট আছে 1 2 3 4 5 6 7, 7টা পয়েন্ট আছে, তাহলে 7 গুণ 2 কটা থাকে ভেতরে? 14টা। আর 1 2 3 4 5 6 যোগ 6, 20টা। বোঝা গেল? বুঝতে পেরেছ? এটা মাথায় রাখবে, হয়ে যাবে। নেক্সট, আচ্ছা বেস্টকে 16 লিখছে, ক্যাটকে 9, বোঝাই যাচ্ছে অক্ষর অনুযায়ী হচ্ছে, এর দেখা লাগে ভাই। দেখো 4টে অক্ষর 16, 4 4 16, 3টে অক্ষর 9, এ তো বুঝতেই পারছি স্কোয়ার করছে, তাই 5 এর স্কোয়ার, এটা 5টা অক্ষর নয়, 5 এর স্কোয়ার 25, আর দেখবো প্রত্যেকটা রুট মান রয়েছে, আর দেখার দরকারই হয় না, এগুলো প্র্যাকটিস করতে ওই জন্য। এটাও বোঝা যাচ্ছে সব, দেখো কিউবে আছে, সব কিছু আছে, সব কিউবে আছে। এবার দেখো মানটা সব বড় আছে, তার মানে এইদিকে যাচ্ছে, তাহলে কি 2 এর কিউব, 3 এর কিউব, 4 এর কিউব, 5 এর কিউব, 6 এর কিউব, 7 এর কিউব কত হবে? 343, অপশন ডি। আচ্ছা এটা কত হবে যদি এই হয়, এই হয়? 3 নম্বর, তাহলে করে দেখবো 3 নম্বরটা 10, 3 আসে, অপশন ডি। আচ্ছা তাহলে দেখো ভাগকে কি লিখছে এরা? ভাগকে লিখছে যোগ, 6 প্লাস 36, মাইনাসকে কি লিখছে এরা? একটু বলো, স্পিডে বলো দেখি, মাইনাসকে ভাগ, ভাগ 4, গুণকে কি লিখছে এরা? গুণকে লিখছে এরা বিয়োগ, আর যোগকে কি লিখছে এরা? গুণ। তাহলে ভাগের কাজটা এক হলো, তাহলে কি হয়ে যাচ্ছে? 4 9 36, তাহলে গুণ করলে 3 4 12, যোগ করো 9 4 15, 15 থেকে 12 বাদ দিলে 3। এই পরীক্ষার সময় এইভাবেই করবো, মানুষ তোমার দেখে অবাক হয়ে যায় কি করছে, কাটাকুটি করে, কিন্তু আনসার বেরিয়ে আসবে। আচ্ছা এটা তো সোজা, দেখতেই বুঝতে পারছো যে কি আসছে। এ বি সি বি, এ বি সি বি, 4টে করে ভাগ আছে, এ বি সি বি, এ বি সি বি, এ বি সি বি, এ বি সি বি, ঠিক আছে, সিম্পল একটা লজিক এগুলো। দেখো আমি যদি নাও জানি, দেখো বি সি বি আছে, তাহলে বির পরে দেখছি, দেখো বি সি বি, ক্লিয়ার করে দিলাম, বি সি বি, তাহলে বির আগে দেখো এ আস, তাহলে এ বি সি বি, দেখো চলে এসে এ বি সি বি, একটা করলেই চলে আসে, দেখি এ বি সি বি, এ বি সি বি, এ বি সি সি হবে, এ বি সি বি করে আসছে, তাহলে অ্যান্সার কোনটা আসছে? তখন ডি। কিছুই নেই ভাই, একটু ঠান্ডা করো, প্র্যাকটিস করো, মানে ঠান্ডা বলতে প্র্যাকটিস, আর কিছু না, মাথা ঠান্ডা রাখার একটা উপায় প্র্যাকটিস। এটা বলো কি হচ্ছে, দেখো লজিক দেখো, ডিফারেন্স করো, ডিফারেন্স কত আছে ভাই? এই মানগুলো সব বড় আছে, তার মানে ওইদিকে বাড়বে, তাহলে এখানটা কত আছে? 6 আছে। এর ডিফারেন্স কত আছে? আচ্ছা আওয়াজ আসছে কার ভীষণ পরিমাণ ভাই, একটা সিম্পল আওয়াজ, আওয়াজ আসছে অতিরিক্ত ভাই। আচ্ছা এটার অ্যান্সার কত হবে? কোনাকুনি, কোনাকুনি, এই যে 37
37, 10 ডিফারেন্স। তারপরে 31, 43 কত আসছে? 9 কি 53 হবে? কোনাকুনি আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা বাদে একটা, তাহলে তাহলে এখানে এখানে বলছে এটা, আর 53 থেকে 43 হচ্ছে 10, আর এইটার থেকে এইটা এটার থেকে এটা 41 আনতে ছিল। ঠিক আছে, কিন্তু একটু সমস্যা তো আছেই। এইভাবে কিন্তু ঠিক আছে করেছো, একটা হলো না, কারণ এইটা এইদিকে যখন যাচ্ছে তো নিশ্চয়ই এইটা এইদিকে, আর এইটা এইদিকে হবে, হিসাব তো তাই। আমি ঠিক বলছি তো, আমি যেটা বলতে চাইছি? আচ্ছা, এই দুটোকে যোগ করলে কত আসছে? ওরকম না, লজিক এইটা আছে, যোগ করো, যোগ করলে কত আসছে? যোগ করলে কত আসে বলো? 84 এলো। 31 আর 31 আর এটাকে যোগ করলে কত আসছে? 74। আচ্ছা, এবার এটাকে অ্যাকচুয়ালি যোগ করলে কত আসছে? কি বুঝলে তাহলে? তাহলে কি বুঝলে বলো এইবার? এটা হচ্ছে লজিক, বুঝেছো? 10 করে বাড়ছে, দেখো 74 আর 10 84, 84 আর 10 94। ঠিক আছে, অপশন টেস্ট নয়, যোগ 10 করে বাড়বে, যোগ করে, এটা তাও লজিক হয়। ঠিক আছে, হ্যাঁ। এ বাবা ভাই, 43-এর সঙ্গে কত যোগ করলে পরে 94টা আসছে? বুঝতে পারোনি? দেখো, তারপরে দেখো, এটা তোমরা পারো। কোন সাংকেতিক ভাষায় এত এত এর অর্থ হলো আকাশ হয় নীল, এত এর অর্থ এত হয় নীল হয় ভালো, এর অর্থ এগুলো পারো। আকাশের সংকেত কি? যে কোনো সাংকেতিক ভাষায় এত এর অর্থ আকাশ হয় নীল, আকাশের সংকেত চেয়েছে নীল হয় ভালো। আচ্ছা, নীল আছে, নীল আছে, ঠিক আছে, আর হয়ও আছে, হয়ও আছে। তাহলে কমন দুটো পার্ট কি কি আছে? তাহলে দেখো, 8 কমন, 5 কমন, 8 আর 5 তাহলে আউট হয়ে যাবে, তাহলে আকাশটাই আলাদা হবে এর ভিতরে। তাহলে এখানে 3 থাকছে, আকাশের অর্থ হচ্ছে 3, অপশন এ। আর যদি বলতে ভালো, ভালোটা কোনটা হতো জানি না, তাহলে ভালোটা এখানে পাওয়া যাবে না, ভালোটাও পাওয়া যাবে। দেখো 3 6 কি আউট হয়েছে না, ভালোটা আছে, এটা তো ভালোটা তো পেয়ে গেছে 4, ভালোটা আছে সেকেন্ড লাইনে, আর 4 ভালোটার অর্থ 4 আছে, সব পাওয়া যাচ্ছে। তারপর দেখো প্রশ্ন চিহ্নিত স্থানে কি বসবে বলো একটু স্পিডে। দেখো 4 4 16, 9 4 4 যোগ করলে 33, তাহলে এটাও তাই এসছে, এটাও তাই করো। 6 6 36 প্লাস 25 প্লাস 20 প্লাস 9 যোগ করলে কত হচ্ছে? 9 এর 5 14, 14 আর 6 20, শূন্য, কোনটা গো? আচ্ছা, এটা 16 হবে, 86 হবে এটা, হ্যাঁ 16 হবে, 86 অপশন সি যোগ করে, স্কোয়ার করে যোগ, আর কিছু না। আচ্ছা, এইগুলো কালকে কিন্তু করেছিলাম না, কিন্তু ব্যাপারটা হচ্ছে কোন রেকর্ডিং সম্পূর্ণ হয়নি, যাই হোক, হয়েছিল কিন্তু না রেকর্ডিং হয়নি, তো এটা জ্বালা। এক্ষেত্রে কি বলে, যতক্ষণ না সুইচটা হয় করতে থাকি, এক্ষেত্রে কি বলেছিলাম যে কি এখানে দেখো রয়েছে কি এ একটি ধনাত্মক প্রকৃত সংখ্যা, এ নট ইজ ইকুয়াল টু 1, মানে 1 আনসার হবে না, তাহলে এক্স এর ভ্যালু কত? ঠিক আছে, এখানে বলেছে কি এর মানটা 1 আনতে হবে, তাহলে এর মান 1 মানে কি বুঝি আমি? এর পর 0 হবে যখন, তখন 1 হবে, তাহলে এর পর যদি 0 আনি তবেই তো 1 হবে, করলেই হয়ে যাবে। তাহলে এর পর যদি 0 আনতে হয়, তাহলে আমাকে এক্স এর কোনো কোন মান ধরতে হবে? 0 হবে। তুমি বলে 2 এর থেকে 2 বাদ দিলে তো 0 হয়, তার মানে এক্স এর মান অন ধরবো, তাহলে 2x মাইনাস, ওদের এখানে যদি অন ধরি, তো 2 কে 2, 2 এর থেকে 2 বাদ দিলে 0 হয়, তাহলে এর মাইনাস 0, তবেই তো আর এর মান 1 আসবে, তাহলে এক্স এর মান 1 হলো। এটা সিম্পল একদম, আগে আমি বলেছি। আর এটা কি আছে যে দেখো এই অঙ্কটা যে 10% দর্শক তো কি হচ্ছে বিনামূল্যে, তাহলে 35,000-এর মধ্যে 10% যদি বিনামূল্যে হয়, ঠিক আছে, বিনামূল্যে মানে কত হচ্ছে তাহলে?
কত ছিল? 31,500 পেয়েছিলাম আমরা। তাহলে 31,500, যার মধ্যে কি আমি বলেছিলাম যে এত টাকা প্রবেশ মূল্য, তাহলে যে কোনো একটাকে করব। যদি দেখতাম যে 31,500টা দেখি 40 টাকা করে দিত, তাহলে কত পেয়েছিলাম আমরা? 40 টাকা করে দিলে সবাই যদি 40 টাকা করে দিত, এখানে কিন্তু 20 টাকা করে, কিন্তু এক্সট্রা আমি 20 টাকা করে ধরে নিলাম, এই 20 টাকা করে এক্সট্রা দিত, ঠিক আছে, সবাই ধরলাম 40 টাকা করে দিত, তাহলে কত হতো? 126 পরে 4টা শূন্য এসেছিল, 0 0 0 0 126। তার থেকে এবার কি দেখো, দেখ এটা দেখো বেশি চলে এসেছে, কেন বেশি এসেছে? কারণ এটা তো 20 টাকা করে দিয়েছে, কিন্তু আমি ধরে নিয়েছি যে 40 টাকা এক্সট্রা, তাহলে এটাকে 20 টাকা যে এক্সট্রা ধরি সেটা দিয়ে ভাগ করলে পেয়ে যাবো। সেই 4 পেয়ে যাতেই মনে আছে যে পায়রার সংখ্যা এত, মাথার সংখ্যা যে যেভাবে সেভাবেই করলাম। তাই কেটে দাও, দিয়ে কত অ্যান্সার আছে সেটা অ্যান্সার। সরি, এটাকে ভাগ না, এটা বিয়োগ করতে হবে, এটা থেকে কিন্তু বিয়োগ করতে হবে, এটা থেকে বিয়োগ করতে, হ্যাঁ বিয়োগ করতে হবে। বিয়োগ করে কত এসেছিল? 31,500 এসেছিল, তাই না? তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করে 20 31 10,000, যাই হোক যেটা আসছিল করবা, করে সেটাকে 20 দিয়ে ভাগ করলে আনসার লাগবে, ব্যাস এটা করে নিও। আচ্ছা, এগুলো খুব সোজা আছে। কি বলছিলাম, মাছ ধরে নাও। 17 বছর 22, মোবাইল সুইচ অফ হওয়ার আগে এইটুকু করে দিয়ে যায়। কোনো ক্রিকেট দলে 2 জন খেলোয়াড়ের বয়স যথাক্রমে 17 বছর এবং 20 বছর, ঠিক আছে, একজনের 17 বছর আর একজনের 20 বছর। এই 2 জনের স্থানে তাহলে টোটাল কত বছর ওরা? 17 আর 20, 37 বছর বয়স ওদের। বেশ, এই 2 জনের স্থানে নতুন 2 জন খেলোয়াড় নিলে দলের 11 জনের গড় বয়স 2 মাস কমে যায়। আচ্ছা, 2 মাস করে কমে যায় মানে 37 জন যে ছিল, তাই 2 মাস করে কমে গেল, তাহলে কত হয়ে গেল? 2 মাস মানে 22 মাস, তাহলে 22 মাস বাদ দিলে কত হচ্ছে? এই 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 এইভাবে না করে তুমি এখানে গড়, আমরা গড়েছিলাম ডাইরেক্ট গড়ও করে দিতে পারি, তাই না? তাই গড় যদি করি 37 বছর যদি হয়, তাহলে গড় করলে কত ছিল? 18.5 বা 18 বছর 6 মাস, তাই তো? গড়ে ওই যে 2 জন চলে গেছিল তাদের গড় কত নিয়ে গেছিল? 18 পয়েন্ট বা 18 বছর 6 মাস, এটা বুঝতে পেরেছো তো 2 জনের? এবার এখানে দেখো 11 জনের কেন 5 মাস হবে? বছর কত মাসে হয় ভাই? বোন বল, তুমি বোন, যাই হোক বছর কত মাস হয়? 0.5 মানে 6 মাস না? যাই হোক, তাহলে 11 জনের গড় বয়স কমে গেছে 2 মাস করে। 2 মাস করে কেন কমে গেছে? কারণ এরা 2 জন চলে গেছে তাই। আচ্ছা, 2 মাস করে কমেছে 11 জন, কত মাস কমলো? 22 মাস কমলো। তাহলে গড়ে কত মাস কমলো? 2 জনের গড়ে কত মাস কমলো? 11 মাস কমলো। তাহলে এখান থেকে 11 মাস বাদ দিয়ে দাও, 11 মাস বাদ দিলে এটা আসবে। এর বাদ দিয়ে অনেকে জানে না কি করে, তাহলে 18 বছর 6 মাস থেকে তার 11 মাস বাদ দেওয়া যায় না, তাহলে কি 18 বছর থেকে আমরা কি করব? 17 বছর ধরলাম আর 12 এর সঙ্গে যোগ করলাম 18 মাস, 18 থেকে 11 বাদ দিলে কত হবে? 17 বছর 7 মাস, ঠিক আছে? নাকি দেখে নাও। একটি শ্রেণীকক্ষে 32 জন ছেলের গড় বয়স 14 বছর, 26 জন মেয়ের গড় বয়স 12 বছর। সমস্ত শিক্ষার্থীদের গড় বয়স কত? দশমিকে আসবে, এটা করেছিলাম, সিম্পল বিষয় দুটো। দেখো দেখলে এর সিম্পল ছোটভাবে করেছিলাম, বড়ভাবে দেখিয়েছিলাম, তাই না? আমরা ধরেছিলাম কি 26 জনের যে বড় বয়স ধরেছিলাম 12 বছর করে যদি ধরি, থাকলো 12। দেখো এবার কিন্তু এখানে বলছে 14, তাহলে 32 জনের 14 মানে 12 থেকে 2 বেশি। সবার গড় আমি 12 করে ধরে নিলাম, ছোটটা ধরতে হয়, দেখলাম যে 2 করে বেশি, তাহলে 32 জনের 2 হলে মানে 64 বেশি। তাহলে সেই 64 বছরও নিশ্চয়ই এই এদের ভিতরে ভাগ যাবে। 32 আর 26 যোগ করলে কত হয়? 58 হয়। তাহলে 58 দিয়ে ভাগ করলে কত আসছে? 1.1 সামথিং আসছে। তাহলে 12 সঙ্গে 1.1, তাহলে এটাও অ্যাড হয়ে যাবে, তাহলে কত হবে? 13.10। আর তা যদি না করতে পারো কি, তা যদি না করতে কি করতে হবে? এটার সঙ্গে গুণ করে যে মানটা আসবে প্লাস এটার থেকে যোগ করে সেই মানটা যোগ করবে, টোটাল যোগ করার পরে 26 জন প্লাস 32 জন মানে টোটাল 58 দিয়ে তখন আবার ভাগ করতে হবে। এটা বেশি টাইম লাগবে, মোট বের করে আবার মোট সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, এই গোল টেবিল বইটা একটা করে নিও, রিজনিংটা করাচ্ছি না। এই অঙ্কটা খুব সোজা অঙ্ক, কিন্তু তোমরা কালকে জটিল হয়ে বুঝেছিলে। যে দেখো 38 দিন তোমার নির্ধারণের টাইম দিয়ে দিয়েছে, ঠিক আছে, আর 30 জন লোক তুমি প্রথম থেকে খাটাচ্ছ। এবার 25 দিন পরে কি দেখা যাচ্ছে কি 5 দিন যখন কাজ করছে, একদিন আগে আসা শেষ হয়ে যাচ্ছে। যদি অতিরিক্ত লোক কাজে না লাগতো তাহলে নির্ধারিত সময়ে কদিন লাগতো? আমি 30 জন লোকে কদিন লেগে যেত সেটা বলছি। আচ্ছা, একদিন
ওর তো মুখস্থবিদ্যা হয়ে গেল। তুমি বলতে চাইছো কি 30 গুণ তাহলে অ্যান্সার এসছিল, দাঁড়াও এসছিল এভাবে অ্যান্সার এসছিল? মনে হচ্ছে আসবে না ভাই, এখানে তো তা বলেনি। এখানে ঠিকাদার কোনো কাজ 38 দিনে শেষ করার চুক্তি করেছিল, কিন্তু 30 জন লোকে কাজে লাগালো। এটা কিন্তু বলেনি যে 38 দিনে 30 জন লোক কাজ করে, মানে 30 জন করে লোক কাজ করলে 38 দিন লাগে, এটা কিন্তু বলেনি। তুমি যেটা বলছো সেটা হচ্ছে, বুঝতে পেরেছো কি বললাম? আমি কি বলতে চাইছি বুঝতে পেরেছো? আমি তোমার কথা কিন্তু বুঝে গেছি কি বলতে চাইছো, কিন্তু এখানে কিন্তু সেই অঙ্ক না এটা। কারণ তুমি দেখো অ্যান্সার যখন আসছে এক্সট্রা একটা দিন বেশি লাগছে, দেখেছো তুমি? সেখানে কিন্তু 39 দিন লেগে যাচ্ছে। তাহলে 38 দিনে তো 30 জন লোক কাজ করেনি ভাই, তাদের তো 39 দিন লেগে গেছিল। বুঝতে পেরেছো কি বলছি? হ্যাঁ, ওই জন্য কিন্তু হবে না। এর জন্য কি করবে দেখো, যে কি 38 দিনে শেষ করার কথা আছে, কিন্তু 25 দিন পরে দেখা যাচ্ছে কি 5 জন লোককে কাজে লাগালো। দেখা গেল কি সময়ের শেষে একদিন আগে শেষে, মানে 38 দিনে 37 দিন লাগলো। তার মানে কি এই 30 জন ব্যক্তি 37 দিন কাজ করলো, ঠিক মানে 37 ইন্টু 30 জন টোটাল 37 দিনে। আবার এইদিকে 25 দিন পরে 37 দিনে শেষ হয়েছে, মানে কি আর 12 দিন, 12 দিনের পরে মানে 12 দিন কাজ করেছিল কয়জন? 5 জন লোক। 25 দিন পরে অ্যাড হচ্ছে, আর কাজ শেষ হয়েছে 37 দিনে, তাহলে 25 মাইনাস 37 করলে পেয়ে যাবো 12। তাহলে এক এক দিনে 5 জন করে খাটছে, তাহলে 12 দিনে কজন খাটবে বলো? 60 জন লোক খাটবে। তাহলে এই 60 জন লোকের কাজ যদি এই 30 জনই করতো, ভালো করে বুঝবো, এই এরা তো 37 দিন করেছেই করেছে, এবার এই কাজটা যদি এরা যদি না থাকতো, তার মানে এই 60 জন লোকের কাজ যদি এই 30 জনের করতে হতো, তাহলে 30 জন যদি করতো তাহলে কদিন লাগতো? 2 দিন লাগতো এক্সট্রা। তাহলে 37 দিন লেগেছে, আরো 2 দিন এক্সট্রা লাগতো, টোটাল কদিন লাগতো? টোটাল নির্ধারিত সময় ছিল 38 দিন, কিন্তু আর লাগতো তখন 39 দিন। তাহলে বুঝে নির্ধারিত সময়ের কদিন পর কাজ শেষ হচ্ছে, তাহলে 38-এর একদিন পরে, অপশানে। এই ছিল অঙ্ক, একদম সোজা সাপটা অঙ্ক। কিন্তু তুমি যেটা বলছো সেখানে কিন্তু, এখানে কিন্তু একবারও বলেনি যে 38 দিনে 30 জন লোক কাজ শেষ করে। হ্যাঁ হ্যাঁ, তুমি তুমি যে একদম একদম হ্যাঁ, তখন হতো। তুমি যেটা বলছো সেটা কি হয় জানো তো, যে এতদিন কাজ করার পরে যে তখন হতো কি 30-এর যে বাকি কাজটা পড়ে আছে, তারপর ওটা দিয়ে ভাগ করলে একবার অ্যান্সার চলে আসে। 35 করি আমরা যারা যারা ওই খাদ্যর ক্ষেত্রে করি, তাই না? যে খাবারের ক্ষেত্রে, সেটা বলছি আমি বুঝে গেছি। এই যে এই অঙ্কটা, যেমন এই অঙ্কটা 200 জন লোকের খাবার 30 দিনের জন্য মজুদ ছিল, 10 দিন পর 50 জন লোক আরো আসার জন্য, তাহলে 10 দিন খাবার খাওয়া হয়ে গেছে। তাহলে কদিনে কাজ পড়ে আছে? আর 20 দিনে, মানে 20 দিনে খাবার পড়ে আছে। তাই 200 জন লোক যদি খেত আর 20 দিনে খাবার পড়ে থাকতো, কিন্তু 50 জন লোক, হ্যাঁ এইটা হবে, কিন্তু ওটা আলাদা ছিল, ওটা চুক্তি বলেছি, শেষ বলেন। তাহলে এই 0 0 কেটে দিলাম। হুম, আর এখানে তাহলে 8 তাহলে 16 দিন, ঠিক আছে। আর এখানে দেখো কি আছে, সোজা আছে, 3 মানেই 15, 16 মানে কত? তাই 3-এ কয় গুণ? 5 গুণ। 16-র 5 গুণ করলে কত হবে? 16 না, এখানে আলাদা বলেছে, মানে বাকি বলেছে, বাকি। তাহলে 16-র ভিতরে 3 করে ফেললে মানে 13। তাই 3 মানে যদি 15 হয়, মানে 5 গুণ, তাই 13 মানে কত? 65 হবে অপশন। এই অঙ্কটা খুব সোজা, তোমরা করেছো যে 4 ডাইরেক্ট লিখেছি, 4 n ইকুয়াল টু ওপাশে গেলে স্কোয়ার হয়ে যাবে, স্কোয়ার মানে 224 ইন্টু 224, এই 1024 ইন্টু 1024। আর এটা মানে কি জানি? এটা মানে জানি 4-এর কি, 4-এর মাথায় পাওয়ার 5, তাই 4-এর মাথায় পাওয়ার 5। তো পাওয়ার বেজ যখন সমান থাকে পাওয়ার যোগ হয়ে যায় 10, তাহলে বেজ বেজ করে দাও, n ইকুয়াল টু 10 পড়ে থাকছে, অপশন নাম্বার ডি। নেক্সট। ঠিক আছে, সমীর এবং তনুজের বয়সের অনুপাত এত, 9 বছর পরে তাদের বয়সের, দেখো গ্যাপ সেম আছে, মুখোমুখি করে দাও, দেখো গ্যাপ সেম। দেখো এই অনুপাতের থেকে 8, দেখো 8 আর 3, দেখো 11, আমরা বলছি দেখো 3 করে, এও 3 করে, দেখো আর 15, আর এখানেও 3 করে গ্যাপ। তো আমরা বলছি 3 গ্যাপ, ওরা বলছে এটা 9 গ্যাপ, আমাদের থেকে কত গুণ বেশি? 3 গুণ বেশি। তাহলে
এবার চেয়েছে কি এদের পার্থক্য কত, এদের পার্থক্য কত, 18 15 পার্থক্য 7, তাহলে আমাদের থেকে 3 গুণ বেশি, মানে 3 গুণ করলে 321, অপশন নাম্বার ডি। যারা বোঝো না এই অঙ্ক, বয়স সংক্রান্ত অঙ্কের চ্যাপ্টার দেখে আসবে। আর এর লসাগু কত হবে, কি করতে হবে ভাই, পয়েন্টটাকে তুলে দিতে হবে, যে কোনো মুহূর্তে ওই সুইচটা হবে, যাই হোক কোনো ব্যাপার না, ওইদিকে রেকর্ডিং আশা করি পেয়ে যাবে, ভগ্নাংশে কনভার্ট করে দেবে, তাহলে এখানে পয়েন্ট একটা তুলে দিলে 18/10 72/10 হয়ে যাবে। এবার এলসিএম বলেছে, মানে ওপরের গুলো এলসিএম আর নিচের গুলো কি হবে এই এদের এলসিএম কত, 216, আর ডিভাইডেড বাই গসাগু করবো, তাহলে 21.16 হয়ে যাবে, 10 দিয়ে ভাগ করলে 21.16 হয়ে যাবে, 6 21.6, অপশন নাম্বার এ। নেক্সট, এটা তো আরো সোজা অঙ্ক, এখান থেকে কি করতে হবে, এফিসিয়েন্সিটা বের করে নিতে হবে, তাহলে এফিসিয়েন্সি বের করা সোজা, তাহলে এদের গুণ সমান এদের গুণ সেম আছে, ঠিক আছে, মানে এফিসিয়েন্সি বের করলে কাটাকুটি করলে কত হয়ে যাচ্ছে দেখবা, কত আসছে, কাটাকুটি করো, 2 আসলো, আর এখানে 10 আসলো, না 5 আসলো, কত কাটা 4 দিয়ে কাটলাম, 5 এলো, আর এখানে 3 দুগুণে 6, 2 কেটে গেল, 15 আর 32, তাহলে এফিসিয়েন্সি রেশিও উল্টো হয়ে যাবে, 32:15 হয়ে যাবে, এফিসিয়েন্সি 32:15, তাহলে 32:15 হচ্ছে এফিসিয়েন্সি, মানে একজন মহিলা বা একজন পুরুষ করে 32 করে, একজন মহিলা করে 15 করে, তাহলে এখান থেকে তুমি কি করবে, এবার মানটা বের করে নাও, 8 জন মহিলা সমান 32 দিনে শেষ করতে, তাহলে মোট কাজ হচ্ছে 8 জন মহিলা জন মানে কি 8 × 120, মোট কাজ পেয়ে গেলাম। এবার এখানে ভাগ করবো কত, এটা মোট কাজ, তুমি এটা ধরেও করতে পারো, 6 জন পুরুষ মানে 6 × 32 × 20 করলেও মোট কাজ পাবে, একই বিষয়। এবার এখানে বলছে দেখো কাজটি 5 জন পুরুষ, 5 জন পুরুষ কত করবে, 5 × 32 160, আর 8 জন মহিলা কত করবে, 8 × 15 120, টোটাল যোগ করলে কত হচ্ছে 280, তাই 280 দিয়ে ভাগ করলে কত পাবে দেখবে 13 পয়েন্ট সামথিং আসবে, কত আসবে, কাটাকুটি করে 13 ভাগ করবা 13 পয়েন্ট সামথিং, 13 পয়েন্ট সামথিং মানে কি 13 দিন কাজ হয়ে গেছে, তারপরের দিন আবার কাজ করতে হচ্ছে, তার মানে কি 14 দিনের মাথায় গিয়ে আমার কাজ শেষ হচ্ছে, অপশন সি। আচ্ছা, এটা করেছিল কেজি ধরে নিতে বলেছিলাম, কি বলেছিলাম প্রত্যেকটা কেজি ধরে নেবে, তাহলে 1 কেজির দাম 126 টাকা, আর 1 কেজির দাম 135 টাকা, আর টোটাল 4 কেজির দাম এত টাকা, মানে 4 গুণ 153 করবে, টোটাল যে মান আসবে ভালো করে বুঝবে, 112 মানে টোটাল 4 কেজি, 4 কেজির দাম মোট যেটা আসলো সেখান থেকে এইটার 1 কেজির দাম মানে 135 টাকা, আর 1 কেজির দাম মানে 126 টাকা, এটা যোগ করবে, বাদ দেবে যেটা যে মানটা আসবে সেটা দিয়ে এখানে কত কেজির কথা বলেছে 2, এই 2 দিয়ে ভাগ করলে অ্যান্সার চলে আসবে, তাহলে অ্যান্সার হবে দেখবো 172.5, এটা আগেও করানো আছে, যাই হোক এইসব অঙ্কগুলো তোমরা পেয়ে যাবে, ঠিক আছে, তাও একবার বলে যায়, এটা তোমরা পারবে যেহেতু এটা দেখছি না, এটা দেখাচ্ছি, এই যে সাইন মানে কি জানি আমরা, সাইন থিটা ইকুয়াল টু কি জানি আমরা, বা কস থিটা, এখানে কস থিটা কল থ্রো কল দিয়ে করেছিলাম, কস থিটা ইকুয়াল টু কি জানি আমরা, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, ঠিক আছে, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এই থিটা মানে হচ্ছে এই এর মান, এই মান, এইটা যদি হয় তাহলে এখানে আমরা লিখতে পারি কি সাইন 3a ইকুয়ালস টু কত যায় কি লিখলাম, সাইন 90 ডিগ্রি মাইনাস ছিল, তাহলে মাইনাস এ আর মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস 26 ডিগ্রি, এই সাইন দিয়ে প্রথমেই কেটে দিতে পারো, তাহলে এই পাশে দেখো কি আসছে, মাইনাসে এই পাশে আসলে 4a হয়ে গেল, আর এখানে 90 ডিগ্রি প্লাস 26 ডিগ্রি কত হলো 116 হলো, 4 দিয়ে কাটলে কত হচ্ছে 29 হচ্ছে, অ্যান্সার অপশন এ। আচ্ছা, কোনো সমদ্বিবাহু ত্রিভুজ দুটি বাহুর দৈর্ঘ্য, আচ্ছা এখানে একটা নিয়ম মনে রাখবে যে কি 7 সেন্টিমিটার 15 সেন্টিমিটার, মাথায় রাখবে যে দুটো বাহুর যোগফল অলওয়েজ থার্ড বাহুটার যোগফলের থেকে বেশি হতে হবে, আমি যদি সমদ্বিবাহু মানে দুটো বাহুর যোগফল, দুটো বাহু সমান হবে সমদ্বিবাহু মানে, এবার যদি আমি 7টা দেখি আর 8টা বাহু যদি 7 ধরি, তাহলে দেখো 7 আর 7 যোগ করলে তৃতীয় বাহুর থেকে বেশি কি হচ্ছে, হচ্ছে বলো, হচ্ছে কি, দেখো যোগ, কারণ দুটো বাহুর যোগফল অলওয়েজ কি করতে হবে, তৃতীয় নম্বর যে বাহুটা আছে তার থেকে বেশি হতে হবে, তাহলে নিশ্চয়ই আমরা দেখতে পাচ্ছি যে 7 কিন্তু সমবাহু না, কারণ 7 আর 7 যোগ করলে তৃতীয় বাহুর থেকে কম হচ্ছে, তাহলে আমরা বলতে পারি যে 15 হচ্ছে কি
দুটো বাহু হবে। ঠিক আছে, তাহলে দেখতে পেলাম একটা বাহু 7, আর দুটো বাহু হচ্ছে 15 করে, টোটাল যোগ করলে পরিসীমা পেয়ে যাবো। এই 15 30 আর সাথে 37, অপশন বি। এইগুলোই মাথায় রাখতে হয় অঙ্কের ক্ষেত্রে। আচ্ছা, এইটা অংশীদারি কারবার একটা অঙ্ক করে আসলাম, সেই মতো করে দেবে। এখান থেকে শুধু এই লাভ্যাংশ থেকে কি বাদ দিয়ে দেওয়া, একটা করে এসছি কিন্তু সেই টাইপেরই। এখান থেকে শুধু বাদ দেবে কি, এই যে এর আগের দিন করিয়েছি আমি 100 টাকা করে দিই প্রত্যেক মাসে, নাই তাহলে 12 মাসে ক টাকা নিচ্ছে, 1200 টাকা। তাহলে এখান থেকে 1200 টাকা বাদ দিয়ে 1200 টাকা বাদ দিলে কত করে থাকবে দেখবা, 5500 টাকা। হ্যাঁ, 5500 টাকা আসবে। আর এদের রেশিও দেখবা আসবে 27:28, সরি 28:27 করে দেখবা, 28:27 আসবে। এই টোটাল যোগফল 55 মানে হচ্ছে 5500 100 গুণ বেশি, আর 27 মানে 2700 অ্যান্সার দেখবা। না পারলে গ্রুপে দিয়ে দেবে, কেউ একজন করে দেবে। এটা কিন্তু করিয়েছে, যদি বা রেকর্ডিং আছে এগুলো রেকর্ডিং সব পেয়ে যাবে। ঠিক আছে, আছে, এটাও দিয়ে দেবো, কোনো চাপ নেই। চলো টাটা, গুড নাইট।